নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন। গল্প পাঠে তনয় ঘোষ, গল্পের সাউন্ড এবং মিউজিক এডিটিংয়ে অয়ন মোহান্ত, গল্পের সমগ্র পরিচালনায় আমি অর্চিস মান্ডরা। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন। এমন পাল্লায় পড়ে মানুষ, চিরদিন সহর্য দেখেছি, বিগড়তে দেখিনি কখনো। এমন যে মানুষ, তাকেও সেদিন বিগড়ে যেতে দেখা গেল। সেই যে ডিএল রায়ের হাসির গান আছে না, রাজা গেলেন দিল্লি কিংবা বোম্বে নয়, মাদ্রাজ কিংবা ব্রহ্মে নয়, ট্রেনে নয়, প্লেনে নয়, রেল কি স্টিমারে চেপে রাজা গেলেন খেপে। অনেকটা সেই রকমেরই ব্যাপার হলো যেন। জীবনে হাজার মানুষের হাজারো রকম পাল্লা কাটিয়ে এসে শেষটায় কিনা সামান্য এক জানলার পাল্লায় পড়লেন হর্ষবর্ধন। আর সেই এক পাল্লাতেই তার অমন দিল দরিয়া মেজাজ খিচড়ে গেল। হর্ষবর্ধন, গোবর্ধন আর আমি তিনজনই দূর পাল্লার যাত্রী। একটা ফার্স্ট ক্লাস কামরার 3টে বার্থ রিজার্ভ করে পাটনা যাচ্ছি আমরা। সন্ধ্যায় চেপেছি হাওড়ায়, সকালে পৌঁছবো পাটনা স্টেশনে। ওপরের 2টো বার্থে গোবরা আর আমি, তলাকার একটা বার্থে হর্ষবর্ধন। তলার অপর বার্থটায় ছিলেন অন্য এক ভদ্রলোক। কোথায় যাচ্ছেন কে জানে। আমি পাটনায় আমার কারখানার কাঠের কারবারের একটা শাখা খুলতে যাচ্ছি। আপনি চলুন, আপনি আমার দোকানের দ্বার উদ্ঘাটন করবেন। আমি কেন? ওসব কাজ তো মন্ত্রীরাই করেন মশাই। পাটনায় কি কোনো মন্ত্রী পাওয়া যায় না? কেন, সেখানে কি মন্ত্রীর পাট নেই? সত্যি বলতে এসব কাণ্ড কারখানার মধ্যে যেতে আদৌ আমার উৎসাহ হয় না। উদ্ঘাটন, উন্মাচন, ফিতে কাটা, এগুলোকে আমি মন্ত্রীদের অভিনয় পাঠ বলেই জানি। থাকবে না কেন? তবে তাদের কারো সঙ্গে আমার তেমন দহরম নেই, একদম নেই। একদমে কথাটা শেষ করে নবোদ্যমে তিনি পরের খবরটি জানালেন। তাছাড়া জানেন কি মশাই? তাছাড়া আপনি বা মন্ত্রীর চেয়ে কম কিসে বলুন? দাদার মুখ্যমন্ত্রী আপনিই তো। দাদাকে যত কুমন্ত্রণা আপনি ছাড়া কে দেয়? আর তাছাড়া আর একটা কথা, কলকাতায় তো এখন ছানা কন্ট্রোল হয়ে মিষ্টি ফিষ্টি একেবারে নেই। এখানকার কারিগররা গেছে কোথায় জানেন? সবাই সেই পাটনায় গিয়ে সন্দেশ বানাচ্ছে। কলকাতার মেঠাই সব সেখানে। নতুন গুড়ের সন্দেশ যদি খেতে চান তো চলুন পাটনায়। নতুন গুড়ের এই নিগুড়ো সন্দেশ লাভের পর পাটনায় যাবার আর কোনো বাধা রইল না। তারপর বোম্বে এক্সপ্রেস অন্ধকারের ভেতর দিয়ে ঘটাঙ্গটের ঘটঘটা তুলে ছুটে চলছিল। রাত্রি বেশ। এমন সময় তলার সেই অপর বার্থির ভদ্রলোক উঠে জানলার পাল্লাটা নামিয়ে দিলেন হঠাৎ। এ কি হলো মশাই, জানালাটা বন্ধ করলেন কেন? মুক্ত বাতাস আসছিল বেশ। ঠান্ডা আছে কি না? ঠান্ডা? ঠান্ডা এখন কোথায় মশাই? সবেই অঘ্রাণ মাস, শীত পড়েছে নাকি এখনই? হর্ষবর্ধন বার্থ থেকে নেমে জানলাটা খুলে দিলেন আবার। আহা, কি মিষ্টি হাওয়া! বলেন কি, রীতিমতন হাড় কাঁপানো হাওয়া মশাই। ভদ্রলোক এসে তারপরই জানলাটা ফের নামিয়ে দিলেন তক্ষুনি। হাড় কাঁপানো হাওয়া? দেখছেন না আমি ফিনফিনে আন্তির পাঞ্জাবি গায়ে দিয়েছি। ফিনফিনে তো দেখছি ওপরে, কিন্তু তার তলায়, ফিনফিনের তলায় তো বেশ পুরো কোট এঁটেছেন একখানা। তার তলায় আবার একটা অলস্টারও দেখছি। আগে ওটা কোট নয়, গায়ের মাংস। বেশ মাংসলো দেহ, দেখেছেন না ওর? আর যেটাকে আপনি অলেন্টার বলে ভ্রম করছেন, সেটা আসলে ওর ভুঁড়ি। ওই হলো মাংসের কোটিং তো, ওতেও গা বেশ গরম থাকে, ঠান্ডা হাওয়া লাগতে পায় না। কোটের মতোই গরম রাখে গা। আমার তো এই হাড় জিরজিরে শরীরে অলেন্টার চাপেও ঠান্ডার শিরশির করছে হাত পা। তারপর আমার মাফলারটাও আনতে ভুলে গেছি আবার। আমার টনসিলের দোষ আছে জানেন। মুক্ত বাতাস দারুণ স্বাস্থ্যকর, তাতে কখনো টনসিল বাড়ে না, বাড়তে পারে না। আপনার বাড়ে না?
কিন্তু আমার বাড়ি। আপনার কি গলায় তো বেশ মোটা একটা কমফোর্টার জড়িয়ে রয়েছে? আমার গলায় কমফোর্টার? না মশাই, গলায় ওর কোনো কমফোর্টার নেই। আপনার চোখেরও বেশ একটু দোষ আছে দেখছি। ওর গলায় পুরু মতন ওটা যা দেখছেন, ওকে কি বলা যায় আমি জানি না। গরুর হলে গলকম্বল বলা যেত, কিন্তু ওকে তো গরু বলা যায় না। ওর ক্ষেত্রে ওটাকে গলার ভুঁড়ি বলতে হয় বাধ্য হয়ে, কিংবা ভুঁড়ি ভুঁড়ি গলাও বলতে পারেন। গলায় কেউ কম্বল জড়ায় নাকি? গরুরাই গলায় কম্বল জড়ায়। সেই কথাই তো বলেছি আমি। আপনার টনসিল ঢাকা একটা কিছু রয়েছে তো তবু। যাক, আমি কোনো তর্কের মধ্যে যেতে চাই না, নিজে সতর্ক থাকতে চাই। এই বলে ভদ্রলোক জোর দিয়ে জানালাটা নামিয়ে দেন। বেশ সজোরেই নামান তিনি। গরমে আমার দম আটকে আসে, বন্ধ হাওয়ায় স্বাস্থ্য খারাপ হয়। চারিদিক বন্ধ করে দূষিত আবহাওয়ার মধ্যে আমি মোটেই থাকতে পারি না। হর্ষবর্ধন এবার উঠে এসে জানলা খুলে দিয়ে জানালার পাশেই বসে পড়েন। আপনি কি আমাকে খুন করতে চান নাকি? ঠান্ডা লেগে আমার সর্দি থেকে কাশি, কাশি থেকে গয়া, টাইফয়েড, তার থেকে নিউমোনিয়া, তার থেকে পঞ্চত্ব প্রাপ্তি, তাই হোক আমার। তাই আপনি চান নাকি? আপনি তো বেশ লোকমশাই। আবার ভদ্রলোক জানালাটা নামিয়ে দেন, সাথে শাটারটাও টেনে দেন। আর আপনি কি চান শুনি? দূষিত বন্ধ আবহাওয়ায় আমার হেঁচকি উঠুক, হাঁপানি হোক, যক্কা হোক, টিবি হোক, ক্যান্সার হোক, নাড়ি ছেড়ে যাক, দম আটকে মারা যাই আমি, তাই আপনি চান নাকি? হর্ষবর্ধন আবার তুলে দেন জানালাটা। এইভাবে চলল দুজনে, পালা করে পাল্লা তোলা আর নামানো। পাল্লা দিয়ে চলল দুজনার, করতে করতে এসে পড়ল খড়গপুর। বোম্বে এক্সপ্রেস সেখানে থামতেই হর্ষবর্ধন তেড়ে ফুঁড়ে নামলেন। আমি যাচ্ছি গার্ড সাহেবের কাছে, আপনার নামে কমপ্লেন করতে চললাম। বেশ বেশ, আমিও যাচ্ছি। আমিও নামলাম ওদের পিছু পিছু। কেবল গোবরা রইল কামরায় মালপত্র সামলাতে। গার্ড সাহেব দুপক্ষেরই অভিযোগ শোনেন, শুনে মাথা নাড়েন গম্ভীরভাবে। এ তো ভারী মুশকিল ব্যাপার দেখছি। সার্সি তুললে আপনার স্বাস্থ্যহানি হয়, আর সার্সি নামালে আপনার, তাই তো? ভারী মুশকিল তো। চলুন দেখি গিয়ে কি করা যায়। ওটার সার্সিটা তো ভাঙা বলেই জানতাম, ওর পাল্লার কাজটা তো বসানো হয়নি এখনো, যতদূর আমার মনে পড়ে। আপনি বলছেন কাঁচের পাল্লাটা নামিয়ে দিয়ে এসেছেন? আমি নামিয়ে দিয়ে এসেছি পাল্লাটা, কিন্তু কে যেন মুখ বাড়াচ্ছে না জানলা দিয়ে। ও আমার ভাই গোবর্ধন। পাল্লার কাজটা ভাঙাই রয়েছে তাহলে? যান যান, উঠে পড়ুন চট করে, এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে। টাইম ইজ আপ। যান যান তাড়াতাড়ি। বলতে বলতে গার্ড সাহেবের নিশান নড়ে, গাড়ি ছাড়ার ঘণ্টা পড়ে। আর হর্ষবর্ধন কামরায় এসে গোবরাকে নিয়ে পড়েন। তোর কি সবটাতে মাথা না গলালে চলে না? কি আক্কেল তোর বল দেখি। কে বলেছিল তোকে কাজের সার্সির ভেতর দিয়ে মাথা গলাতে? কে বলেছিল? কে? সমস্ত চোটটা তার উপরেই গিয়ে পড়ে তখন। এমন তিনি বিগড়ে যান যে ঠাস করে এক চর বসিয়ে দেন গোবরাকে। কাঁচের ভেতর দিয়ে মাথা গলানো? সত্যি এমন কাঁচা কাজ করে মানুষ? না, গোবরাকে নিয়ে আর পারা গেল না। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা বিগড়ে গেলেন হর্ষবর্ধন। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প পছন্দ হলে শেয়ার করুন আপনাদের প্রিয়জনের সঙ্গে। এরকমই আরও মজার মজার নতুন গল্প পেতে হলে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা অশ্বত্থামা হত ইতি। গল্প পাঠে তনয় ঘোষ, গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড এডিটিং এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিস খান। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা অশ্বত্থামা হত ইতি। পাশের বাড়ি বেরি হওয়ার পর থেকেই মনটা খারাপ যাচ্ছিল। পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয়, সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না, কিন্তু বেরির সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ?
যে বেপরোয়া ব্যায়াম কোনো দেশ থেকে এসে এতদূর পর্যন্ত এগোতে পেরেছে, তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন কাজ। কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে লাগলাম। মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল, ভালো করছো না হে অশ্বিনী, সময় থাকতে ডাক্তার দেখাও। মনের পরামর্শ মানতে হলো, ডাক্তারের কাছেই গেলাম, বিখ্যাত গজেন ডাক্তারের কাছে। আমাদের পাড়ায় ডাক্তার এবং টাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায়। আর কিছু না, আপনার হার্ট ডায়ালেট করেছে। বলেন কি গজেন বাবু? বেরি হয়েছিল কি? হ্যাঁ হয়েছিল, পাশের বাড়িতে। ঠিকই ধরেছি, বেরির আফটার এফেক্টই এই। তাহলে কি হবে? তাহলে কি আমি আর বাঁচবো না? একটু শক্ত বটে, সঙ্গীন কেস। এরকম অবস্থায় যে কোনো মুহূর্তে হার্ট ফেল করা সম্ভব। বলেন কি গজেন বাবু? না, আপনার কোনো কথা শুনবো না, আমাকে বাঁচাতেই হবে আপনাকে। তা যে করেই পারেন আমাকে বাঁচান। আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে? আমাকে দেখবার আর কেউ থাকবে না, যে কেউ নেই তো আমার। আচ্ছা, চেষ্টা করে দেখা যাক। একটা ভেজিটালিসের মিক্সচার দিচ্ছি আপনাকে, নিয়মিত খাবেন, সারলে ওতেই সারবে। তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায়, আমি হরদম খাবো। না, হরদম নয়, দিনে 3 বার। আর কোথাও হাওয়া বদলে চলে যান, পশ্চিম টশ্চিম গেলে ভালো হয়। একদম কমপ্লিট রেস্ট দরকার। আচ্ছা তাই যাচ্ছি না হয়, ডাল্টনগঞ্জে আমার মামার বাড়ি, সেখানেই যাব। কমপ্লিট রেস্ট, বুঝেছেন তো? হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো পরিশ্রমের কাজ একদম না। করেছেন কি মরেছেন, যাকে বলে হার্ট ফেল। দেখতে শুনতে দেবে না, সঙ্গে সঙ্গে খতম। বুঝেছেন তো অশ্বিনী বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই, পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম দরকার সেটুকুই করব, আপনি নিশ্চিন্তে থাকুন। এখন থেকে অলস হওয়ার জন্যই আমার নিরলস চেষ্টা থাকবে। মামারা থাকেন ডাল্টনগঞ্জে, সেখানে তাদের ক্ষেত খামার। মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন। খাদ্য সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল, কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না। চাকরি করলে আর মানুষ বেকার থাকে কি করে? সমস্যাই নেই তো সমাধান করবে কিসের? অনেকদিন মনোকষ্টে থেকে অবশেষে তারা চাকরি ছাড়লেন। তারপরেই এই চাষবাস। কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে, সরকারি গর্বে অনেককে গর্বিত দেখেছি। কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের, একচেটে ব্যবসা। অনেক দিন থেকেই শোনা ছিল, দেখার বাসনাও ছিল। এবার এই রোগের হেতু ডাল্টনগঞ্জে গেলাম, মামার বাড়িও যাওয়া হলো, চেঞ্জেও যাওয়া হলো, এবং চাই কি তাদের তরকারি সাম্রাজ্য চোখেও দেখতে পারি, চেখেও দেখতে পারি হয়তোবা। বেশ বেশ, এসেছো যখন তখন থাকো কিছুদিন। থাকবই তো, পায়ের ধুলো নিতে নিতে বলি, চেঞ্জের জন্যই তো এলাম। এসেছো ভালোই করেছো, এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো। হ্যাঁ, একটা দুর্ভাবনাই ছিল বটে, যাক তা ভালোই হয়েছে। বুঝলাম, মামাতো ভাইদের কারো গুরুভার আমায় বহন করতে হবে, হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে। তা বেশ তো, ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে হার্ট ফেল হয়ে যাবে। গুরুতর পরিশ্রম কিছু না করলেই হলো। টিউশনির যেগুলো শ্রমসাধ্য অংশ, পড়া নেওয়া, ভুল করলে শোধরানোর চেষ্টা করা, কিছুতেই ভুল না শোধরালে শেষে পাথা পেটা করা, এবং মাস ফুরলে প্রাণপণে বেতন বাগানো। এখন থেকেই এগুলো বাদ দিতে সতর্ক থাকলাম। হ্যাঁ, সাবধানী থাকবো রীতিমতোই, যাতে কান মোলবার কষ্ট স্বীকারটুকুও না করতে হয়। বরঞ্চ প্রশ্রয় দেব পটলকে, যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠ ফাটা রোদ জেগে উঠলেই ওর যদি ডান্ডা গুলি খেলার প্রবৃত্তি জেগে ওঠে, ভেগে পড়তে চায়, আমার উৎসাহই থাকবে ওর তরফে। ভাতৃপ্রীতি আমার যতই থাক, প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয়। তা মামাতো পটলই কি আর মাস্তুতো পটলই কি। মামাতো ভাইদের সঙ্গে মোলাকাত হতে দেরি হলো না। 3টে ডান পিঠে বাচ্চা, মাথাপিছু একটি করে গুনে দেখলাম। এর মধ্যে কোনটি পটল তা বাজিয়ে দেখতে হয়। তোমার নাম কি খোকা? রামঠনাঠন। সে আবার কি? আমার নাম ভট্টিহরি দাসও। আমার তো দম আটকাবার জোগাড়, বাঙালির ছেলের এসব আবার কি নাম, এমন বিদ ঘুটে?
এরকম বদনাম কেন বাঙালির? যে দেশে থাকতে হবে সেই দেশের দস্তুর মানতে হবে না? তা নইলে বড় হয়ে এরা এখানকার 10 জনের সাথে মিশে খাবে কিসে? মানিয়ে চলবেই বা কী করে? এসব বাবা ডালটনি নাম, যে দেশের যা দস্তুর। এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে। আমরা ব্যবসা করতে এসেছি, যুদ্ধ করতে আসিনি তো। তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদাসিধে নাম রাখা। তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে। তুমি কি তবে পটল? আমার নাম গিধৌর। বাবারে বাবা! ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে। হার্ট ফেলের একটা বিষম ধাক্কা ভয়ানকভাবে কেটে যায়। পকেট থেকে বের করে চট করে এক দাগ ভেজিটালিস খেয়ে নিই। পটল তবে কার নাম? জানি না তো। তোমারা নাম কি আজি? আমার নাম আমার নাম শিবরাম ঠনাঠন। জসমিন দেশে যদাচারো। ডালটনগঞ্জের ডাল ভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হয়। সিরাপ হে ক্যা? 3টি বোতল ওদের 3 জনের হাতে দিই। সিরাপ নেহি, वेजिटोलिसे, खाओ मत, ताक के ऊपर रख देओ। समझा कुछ? इससे ही डीजी लंठन बनती, यही दवाई से। শিবু, সেই কাল বিকালে গাড়িতে উঠেছো, খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খেটে নাও আগে। 30টি চাপাটি ও কিছু তরকারি নিয়ে ত্রম্বক ওঝা প্রবেশ করে। আমাকে বিস্মিত হতে দেখে ছোট মামা বিষয়টি ব্যাখ্যা করেন। তোমার দাদা মশাইয়ের সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কি না, তাই দিন কতকের জন্য এই মহারাজকে কাজ চালানোর মতন রাখা হয়েছে। 3টি চাপাটি বা চপেটাঘাত সহ্য করতেই প্রাণ যায় যায়, তারপর কিছুতেই আর টানতে পারি না। তোমার যে দেখি পাখির খোরাকে। খেতে পারতাম, কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কি না? আঁচিয়ে এসে লক্ষ্য করি আমার ভুক্তাবশেষ সেই 17.5টা চাপাটি ফ্রম রাম ঠনাঠন টু গিধৌর চক্ষের পলকে নিঃশেষ করে এনেছে। এই দৃশ্য দেখাও কম শ্রমসাধ্য নয়। তৎক্ষণাৎ আর এক দাগ ভেজিটালিস খেতে হয়। চলো একটু বেরিয়ে আসা যাক, নতুন দেশে এসেছো, জায়গাটা দেখবে না? অনিচ্ছা সত্ত্বেও বেরোতে হয়। ডাক্তারের মতে বিশ্রাম দরকার, একেবারে কমপ্লিট রেস্ট। কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেন না। আলস্য ওদের দুচক্ষের বিষ। নিজেরা অলস তো থাকবেনই না, অন্য কাউকে থাকতেও দেবেন না। সারা ডালটনগঞ্জটা ঘুরলাম, অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল, যা দেখবার কোনো প্রয়োজনই আমার ছিল না কোনোদিন। পুরো 3.5 ঘন্টায় পাক্কা 11 মাইল ঘোরা হলো। প্রতি পদক্ষেপেই মনে হয় এই বুঝি হার্টফেল করলো, কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি। কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না। বাড়ি ফিরে এবার 42টা চাপাটির সম্মুখীন হতে হয়। পাখির খোরাক বলেই আমাকে সব থেকে কম দেওয়া হয়েছে। পরে খাবো জানিয়ে এক ফাঁকে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি। একটু পরে গিয়ে দেখি তার চিহ্নমাত্রও নেই। পাখির খোরাক তাহলে সত্যিই। খাবার পর শোবার আয়োজন করছি। বড়মামা বলেন, আরে আরে শুচ্ছ কি? আমাদের ক্ষেত খামার দেখবে চলো। আজ আর না, কাল দেখব। দিবানিদ্রা খারাপ, ভারী খারাপ, ওতে শরীর ভেঙে পড়ে। তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক। আখের ক্ষেত দেখেছো কখনো? আখের রসের লালসা ছিল। জিজ্ঞাসা করলাম, খুব বেশি দূরে নয় তো? আরে দূর কিসের, কাছেই তো, 2 কদম মোটে। কদপে কদম হয় জানি নে, পাক্কা 14 মাইল হাঁটা হলো। চোখে কদম ফুল দেখছি, তবু শুনি এই কাছেই, এসে পড়লাম বলে। প্রাণের আশা ছেড়েই দিয়েছি। মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায়ই থাকে না। রামায়ণ মহাভারতেও তার প্রমাণ আছে। দেহাতে পৌঁছে আখের রস খেয়ে দেহ কাত করলাম। আমার অবস্থা দেখে মামাদের করুণা হলো বোধহয়। দেহাতি রাস্তা ধরে এক্কা গাড়ি যাচ্ছিল একটা, সেটাকে থামিয়ে ভাড়া করে ফেললেন। এক্কায় কখনো চড়িনি, কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ফেরাই ছিল ভালো। এক্কার এমনই দাপট যে প্রতি মুহূর্তেই আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম। এ যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এই ধাক্কায় এবার গেলাম নির্ঘাত। সজ্ঞানে অক্কা প্রাপ্তির আর দেরি নেই টের পেলাম বেশ। বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এক্কায় যতক্ষণ এসেছি তার 2/3 সময় আকাশেই ছিলাম, এ কথা বলতে পারি। কিন্তু সেই আকাশের ধাক্কাতেই সারা গায়ে দারুণ ব্যথা।
হাড় পাঁজরা যেন ভেঙে গুড়িয়ে ঝরঝরে হয়ে গেছে বোধ হতে লাগলো। ৩৩টা চাপাটির মধ্যে ৩.৫খানা আত্মসাৎ করে শুয়ে পড়লাম। কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন। আমার সঙ্গে যেতে সাধলেন, বারবার অভয় দিলেন যে ১ কদমের বেশি হবে না। আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে থাকলাম। ডালটনি ভাষায় ১ কদম মানে যে ২১ মাইল, তা আমি ভালো রকমই বুঝেছি। আলাদা বিছানা ছিল না, একটি মাত্র বড় বিছানা পাতা, তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো। খানিকক্ষণেই বুঝতে পারলাম যে হ্যাঁ, সৌরজগতেই বাস করছি বটে। আমার আশেপাশে ৩টি ছেলে যেন ৩টি গ্রহ, তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই। এই যেখানে একজনের মাথা দেখি, একটু পরেই দেখি সেখানে তার পা, খানিক বাদে মাথা বা পার কোনোটাই দেখতে পাই না। তারপরেই অকস্মাৎ তার কোনো একটার সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে, চটকা ভেঙে যায়। আহত স্থানের শুশ্রূষা করতে থাকি, কিন্তু ওদের কারো নিদ্রার বিন্দুমাত্র ব্যাঘাত ঘটে না। ঘুমের ঘোরে যেন বোঁবো করে ঘুরছে ওরা, আর আমিও যদি ওদের সঙ্গে ঘুরতে পারতাম তাহলে বোধহয় তাল বজায় থাকত, ঠোকাঠুকি লাগার সম্ভাবনাও কমতো কিছুটা। কিন্তু মুশকিল এই, ঘুরতে গেলে আমার ঘুমোনো হয় না, আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম ভুলে যায়। ছেলেগুলোর দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ অভ্যেস আছে, এবং সবসময় নট টু হিট বিলো দি বেল্টের নিয়ম মেনে চলে বলেও মনে হয় না। নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি। ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় কেবলই এই ভয়। ঘুমানোর দফা তো রফা, ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই। মাটিতে নেমে শটান জমিদার হয়ে পড়ি। রাম ঠনাঠনে পায়ের ধাক্কা লাগলো আমার মুখে। বাবা, বাবা রে বাবা, না! প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমানো যায় না, পোষায় না আমার। এদিকে 2টো তো বাজে, নিচে নেমে শোবার উদ্যোগে আছি, এমন সময় নেপথ্যে মামাদের শোরগোল শোনা গেল। রামলীলা দেখে 2:30 বাজিয়ে ফিরছেন এখন। অগত্যা মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায়। মামারা আমাকে ঘুম থেকে জাগালেন, অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন। তারপর ঝাড়া 2 ঘন্টা রামলীলার গল্প চলল। হনুমানের লম্ফঝম্প 3 মামাকেই ভারী খুশি করেছে, সে সমস্তই আমাকে শুনতে হলো। ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল, কেবল হ্যাঁ হ্যাঁ দিয়ে যাচ্ছিলাম। হনুমানের বাবাকে জানো তো শিবরাম? জাম্বুবান নয় তো, পাগল। যা আমরা নিঃশ্বাস টানছি তাই। ও, এতক্ষণে বুঝেছি, ও যত সব রোগের জীবাণু। পাগলা। না না, ওসব নয়, জীবাণু টিবাণু না। জীবাণু টিবাণুও না? তাহলে কি তবে? আমার তো ধারণা ছিল ওই সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে। পবনদেব। সাক্ষাৎ পবনদেবকে নিঃশ্বাসে টানছি, এই কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি, কিংবা হয়তো ঘুমাইনি। ওঠো ওঠো, 4টে বেজে গেছে, ভোর হয়ে এলো। মুখ হাত ধুয়ে নাও, চলো বেরিয়ে পড়ি। আমরা সকলেই প্রাতভ্রমণ করি রোজ, তুমিও বেড়াবে আমাদের সঙ্গে। বিশেষ করে চেঞ্জু এসেছো যখন, হাওয়া বদলাতেই এসেছো তো? ডালটনগঞ্জের হাওয়াই হলো আসল। হাওয়া খেতে এসে হাওয়াই যদি না খেলে তবে আর কি খেলে? চোখে মুখে জলে ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম। 19.5 মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যত দূরে যায় বাহু বিস্তার করে বললেন, এই সবই হলো আমাদের জমি। আমার যতদূর চোখ যায় জমি, কেবল জমিই চোখে পড়ল। এবার যা আলু ফলেছিল তা যদি দেখতে, পটলও খুব হবে এবার। আমরা সব নিজেরাই করি তো, জন্মজুড়ে সাহায্য নিই না। স্বাবলম্বনের মতো আর কি আছে? গতবারে আমরা 3 ভাইয়ে তুলে কুলিয়ে উঠতে পারলাম না। প্রায় 2.5 লক্ষ পটল এঁচড়েই পেকে গেল, বিলকুল বরবাদ। পাকা পটল তো চালান যায় না, কে কিনবে? তবুও তো প্রত্যেককে 10 লাখ করে তুলেছিলাম। যাক, এবার আর নষ্ট যাবার ভয় নেই, ভাগ্নেটা এসে পড়েছে। বাড়তির ভাগটা ওই তুলতে পারবে। কিন্তু এবার পটল ফলেছেও 1.5। তাহলেও তো পারবে। জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে ও আমাদের ডবল তুলতে পারবে না? পটলের সিজনটা কবে? আর কি, দিন 7 পরেই পটল তোলার পালা শুরু হবে। 14 মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরেই ভেজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি 3 বোতলই ফাঁক। গিধৌড়কে জিজ্ঞাসা করি, ক্যা হুয়া? ও দোনো খা ডালা। नहीं जी, वो भी खाया। आपका वेजिटलिश वो भी खाइसो। কেবল খাইশো নয়, আমাকেও খেয়েছে।
মাথায় হাত দিয়ে বসে পড়ি। এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হার্ট ফেলের হাত থেকে বাঁচি, আত্মরক্ষা করি আপনার। গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম। কাল এসে অবধি আদ্যপান্ত সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই ভেজিটালিস নেই। ভালোই হয়েছে, আমার আর বাঁচবার স্বাদও নেই। বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে, এক আধটা নয়, 3.5 লাখ পটল, তার বেশিও হতে পারে, তুলতে হবে আমাকে। পত্রপাঠ এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে এই পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে। এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে, তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট আমার ফেল করেনি, তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি। ওর ওপর নির্ভর করে বসে থাকা যায় না। 3.5 লাখ পটল তোলা আমার সাধ্য নয়। তার চেয়ে আমি একবার একটিমাত্র পটল তুলতে চাই, পটলের সিজন আসার ঢের আগেই, যখন মরবারও আশা নেই, বাঁচবারও ভরসা নাস্তি, তখন এ জীবন রেখে কী লাভ। ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি। 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ কেটে গেল, তবু ডাক্তারের কোনো জবাব নেই, ওষুধ পাঠাবার নাম নেই। কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার হৃদকম্প আরম্ভ হয়েছে। ভেবে রেখেছি মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটগান দেব। কলকাতা ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি। গিয়ে দেখি কম্পাউন্ডার 2 জন গালে হাত দিয়ে বসে আছে, রোগীপত্তর কিচ্ছু নেই। জিজ্ঞাসা করলাম, গজেনবাবু আসেননি আজ? কোথায় তিনি? রোগী দেখতে বুঝি? না, রোগী দেখতে নয়, আরও উপরে। ছাদেরও উপরে? তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশে উঠছেন এখন? ও, তিনি মারা গেছেন। মারা গেছেন? সে কি রকম? কি আর বলবো মশাই, কি এক সর্বনেশে চিঠি ডালটনগঞ্জ থেকে অশ্বিনীর না ভরণীর, তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল। এক চিঠি কার যেন এলো, যেন 2-3 শুধু বললেন কি সর্বনাশ, কি সর্বনাশ, তারপরে আর কিছুই বললেন না। তার হার্ট ফেল হলো। নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায় আর কি, এই জন্যই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বিনী রূপ ধারণ করেছিলাম। আজ সেই ছদ্মনামের মুখোশ আর খুললাম না, নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম। একবার ভাবলাম বলি যে সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে 1 ডোজ ভেজিটালিস দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আর বলে কি লাভ। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা অশ্বত্থামা হত ইতি। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার গল্প পেতে হলে শুনতে থাকুন সাহিত্য। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন মজার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। প্রতি শনিবারের মতো আজকেও আমরা নিয়ে উপস্থিত হয়েছি একটি মজার গল্প, আমার ভাল্লুক শিকার। গল্পের লেখক শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর কলমে পাওয়া যায় কল্পনা আর কৌতুকের এক অদ্ভুত মেলবন্ধন, যার লেখায় প্রত্যেকটি লাইনেই লুকিয়ে থাকে হাসির রসদ। আজকের গল্পেও মিলবে সেই চেনা শিবরামীয় চমক, অদ্ভুত উড়ে ঘটনার মাঝেও যেটা আনে প্রাণ খোলা হাসি। আমাদের আজকের পরিবেশনায় গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস। গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড এডিটিং এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মা। শুরু হচ্ছে আমার ভাল্লুক শিকার। তোমরা আমাকে গল্প লেখক বলেই জানো, কিন্তু আমি যে একজন ভালো শিকারী এ খবর নিশ্চয়ই তোমাদের জানা নেই। আমি নিজেই এ কথা জানতাম না শিকার করার আগের মুহূর্তে পর্যন্ত। আজকাল প্রায়ই শোনা যায় কোথায় নাকি 10-12 বছরের ছেলেরা 10-12 হাত বাঘ শিকার করে ফেলেছে। আজকের এই জুলাইয়ের খবরের কাগজেই তোমরা দেখবে একটা 7 বছরের ছেলে 9 ফিট বাঘ সাবার করে দিয়েছে। তোমরা হয়তো বলবে যে ছেলেটার ওজনের চেয়ে বন্দুকের ওজনই যে ভারী, তা হতে পারে, তবু এ কথা আমি অবিশ্বাস করি না। বিশেষ করে যখন খবরের কাগজে ছাপার অক্ষরে নিজের চোখে দেখেছি। আমার ভালুক শিকারের খবরটাও কাগজে দেখেছিলাম, তারপর থেকেই তো ঘটনাটায় আমার দারুণ বিশ্বাস হয়ে গেছে।
প্রথমে আমি ধারণা করতেই পারিনি যে আমি ভালুকটাকে মেরেছি, এবং ভালুকটারও মনে যেন সেই সন্দেহই বরাবর ছিল মনে হয় মরার আগে পর্যন্ত। কিন্তু যখন খবরের কাগজে আমার শিকার কাহিনী নিজে পড়লাম, তখন নিজের কৃতিত্ব সম্পর্কে অমূলক ধারণা আমার দূর হলো। ভালুকটার সন্দেহ বোধ হয় শেষ অবধি থেকেই গেছিল, কেননা খবরের কাগজটা চোখে দেখার পর্যন্ত তার সুযোগ হয়নি। সেই রোমাঞ্চকর ঘটনাটা এবার তোমাদের বলি। আমার মাসতুতো বড়দা সুন্দরবনের দিকে জমি টমি নিয়ে চাষবাস শুরু করেছেন। চিঠি পেলাম, এবার গ্রীষ্মটা এধারেই কাটিয়ে যাও না, আস্বাদ পাবে, অভিজ্ঞতাও বেড়ে যাবে অনেক। সঙ্গে করে কয়েক জোড়া কাপড় এনো। যেতে লিখেছ যাব না হয়, কিন্তু কাপড় নিয়ে যেতে হবে কেন বুঝতে পারলাম না। আমার সুটকেসে তো দুখানার বেশি ধরবে না, এবং বাড়তি বোঝা বইতে আমি নারাজ। আর তাছাড়া এই সেদিনে তো তুমি কলকাতা থেকে 12 জোড়া কাপড় নিয়ে গেছো, অত কাপড় সেখানে কি করো? দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আর কিছু না, বাঘের জন্য। সে কি, বাঘে ছাগল গরুই চুরি করে শুনেছি, আজকাল কাপড় চোপড়ও সরাচ্ছে নাকি? কাপড় চোপড়ের ব্যবহার যখন শিখেছে তখন তারা রীতিমতো সভ্য হয়েছে বলতে হবে। দাদা উত্তর দিলেন, চিঠিতে অত বকতে পারি না, আমার এখানে এসে তোমার কাপড়ের অভাব হবে না এ কথা নিশ্চয়ই, কিন্তু যে কাপড় তোমাকে আনতে বলেছি তার দরকার পথেই। চিড়িয়াখানার বাঘই দেখেছ, আসল বাঘ তো কোনোদিন দেখোনি, আসল বাঘের হুঙ্কারও শোনোনি। চিড়িয়াখানার ওগুলোকে বিড়াল বলতে পারো। সুন্দরবন দিকে স্টিমারে আসতে দুপাশের জঙ্গলের বাঘের হুঙ্কার শোনা যায়, শোনা মাত্রই কাপড় বদলানোর প্রয়োজন অনুভব করবে। প্রায় সকলেই সেটা করে থাকেন। যখন ঘন ঘন ডাকবে তখন ঘন ঘনই কাপড়ের প্রয়োজন। তবে তুমি যদি খাকি প্যান্ট পরে আসো তাহলে দরকার হবে না। অতঃপর 24 জোড়া কাপড় কিনে নিয়ে আমি সুন্দরবন গমন করলাম। আমার মাস্তুতো দাদাও একজন বড় শিকারী। এ তথ্যটা আগে জানতাম না, এবার গিয়ে জানলাম। শুধু হাতেই অনেক দুর্ধর্ষ বাঘকে তিনি পটকে ফেলেছেন। বন্দুক নিয়েও শিকারের অভ্যাস তার আছে, কিন্তু সেরকম সুযোগে তিনি বন্দুককে লাঠির মতো ব্যবহার করতেই ভালোবাসেন। তার মতে কেঁদো বাঘকে কাঁদাতে হলে বন্দুকের কোঁদোই প্রশস্ত, গুলি করা কোনো কাজের কথাই নয়। কিছুদিন আগে এক বাঘের সঙ্গে তার বড় হাতাহাতি হয়ে গেছিল, তার নিজের মুখেই আমার শোনা। তারপর তো ভাই বেরোলাম বন্দুক নিয়ে। কি করি, সমস্ত গ্রামের অনুরোধ, ঠেলা তো যায় না। সঙ্গে লোকজন নিয়ে শিকারে যাওয়া আমি পছন্দ করি না। একবার অনেক লোক সঙ্গে নিয়ে গিয়ে যা বিপদে পড়েছিলাম কি বলবো। বাঘ করলো তাদের তাড়া, তারা এসে পড়লো আমার ঘাড়ে। মানুষের তাড়ায় প্রাণে মারা যায় আর কি। একাই গেলাম, কিছু দূর যেতেই দেখি সামনে বাঘ। বন্দুক ছাড়তে গিয়ে জানলাম টোটা আনা হয়নি, আর সে বন্দুকটা এমন ভারী যে তাকে লাঠির মতো খেলানো যায় না। কি করি, বন্দুক ফেলে দিয়ে শুধু হাতেই বাঘের উপর ঝাঁপিয়ে পড়লাম। জোর ধস্তাধস্তি, কখনো বাঘ ওপরে আমি নিচে, কখনো আমি নিচে বাঘ ওপরে। বাঘটাকে প্রায় কাপ করে এনেছি। এমন সময় আমি রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করছি। এমন সময় তোমার দাদা গেলেন তক্তপোষ থেকে পড়ে। জলের ছাঁট দিয়ে হাওয়া করে অনেক কষ্টে ওর জ্ঞান ফিরিয়ে আনি। মাথাটা গেল কেটে, 3 দিন জলপট্টি দিতে হয়েছিল। এরপর দাদা 12 দিন আর বৌদির সঙ্গে বাক্যালাপ করলেন না, এবং মাছের মুড়ো সব আমার পাতেই পড়তে লাগলো। দাদা একদিন চুপি চুপি আমায় বললেন, তোমার বৌদির কীর্তি জানো তো? খুকিকে নিয়ে পাশের জঙ্গলে জাম কুড়োতে গিয়ে পড়েছিলেন এক ভালুকের পাল্লায়। খুকি তো পালিয়ে এলো, উনি ভয় জবু থবু হয়ে একটা উইয়ের ঢিপির উপর বসে পড়ে এমন চেঁচামেচি আর কান্নাকাটি শুরু করলেন যে ভালুকটা ওর ব্যবহারে লজ্জিত হয়ে ফিরে গেল। ওর ভাষা না বুঝতে পেরে হতভম্ব হয়ে গেছিল, এমনও তো হতে পারে। দাদা বিরক্তি প্রকাশ করলেন, হ্যাঁ ভারী তো ভাষা, প্রত্যেক চিঠিতে 200 করে বানান ভুল। ভালুকরা শুনেছি সাইলেন্ট ওয়ার্কার, বক্তৃতা তক্তিটা ওরা বড় পছন্দ করে না। কাজেই বৌদি ভালুক তাড়াবার ব্রহ্মাস্ত্রই প্রয়োগ করেছিলেন, বুঝলে দাদা? দাদা কোনো জবাব দিলেন না, আপন মনে গজরাতে লাগলেন। সেদিন বিকালেই
দাদার মনোভাব টের পাওয়া গেল। তিনি আমাকে হুকুম করলেন পাশের জঙ্গল থেকে এক ঝুড়ি জাম কুড়িয়ে আনতে, সেই জঙ্গল যেখানে বৌদির সঙ্গে ভালুকের প্রথম দর্শন হয়েছিল। দাদার গড় হজম হয়েছিল, তাই জাম খাওয়া দরকার। কিন্তু আমি দাদার ডিপ্লোম্যাসি বুঝতে পারলাম। আমাকে ভালুকের হাতে ছেড়ে দিয়ে আমাকে শুদ্ধ বিনা আশেই হজম করবার মতলব। বুঝলাম বৌদির পক্ষে যাওয়া আমার ভালো হয়নি। আমতা আমতা করছি দেখে দাদা বললেন, আমার বন্দুকটা না হয় নিয়ে যা, কিন্তু দেখিস ভুলে ফেলে আসিস না যেন। ওহ, কি কুটচক্রি আমার মাস্তুতো বর্দা! ভালুকের সম্মুখে দাঁড়িয়ে বক্তৃতা করা এবং আমার পক্ষে সম্ভব হতে পারে, কিন্তু বন্দুক ছোঁড়া? একলা থাকলে হয়তো দৌড়ে পালিয়ে আসতে পারবো, কিন্তু ওই ভারী বন্দুকের হ্যান্ডিক্যাপ নিয়ে দৌড়তে হলে সেই রেসে ভালুকে যে প্রথম হবে, এ বিষয়ে আমার যেমন সন্দেহ ছিল না, দেখলাম দাদাও তেমনি স্থির নিশ্চয়। দাদা জামের ঝুড়ি আর বন্দুকটা আমার হাতে এগিয়ে দিয়ে বললেন, চট করে যা, দেরি করিসনি। তোর ভয় করছে নাকি? অগত্যা আমায় বেরোতে হলো। বেশ দেখতে পেলুম আমার মাস্তুতো বর্দা আড়ালে একটু মুচকি হেসে নিলেন। মাছের মুড়োর বিরহ তাঁর আর সহ্য হচ্ছিল না। না, এই বিদেশে বিভুঁইয়ে মাস্তুতো ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে এসে ভালো করিনি। খতিয়ে দেখলাম ওই 24 জোড়া কাপড়ই বর্দার নেট লাভ। বেরিয়ে পড়লাম, এক হাতে ঝুড়ি আর এক হাতে বন্দুক। নিশ্চয়ই আমাকে খুব বীরের মতো দেখাচ্ছিল, যদিও একটু বিশ্রী রকমের ভারী, তবু বন্দুকে আমায় বেশ মানায়। ক্রমশ মনের সাহস এলো, আসুক না বেটা ভালুক, তাকে দেখিয়ে দিচ্ছি, এবং বর্দাকেও। বন্দুকটা বাগিয়ে ধরলাম। ঝুড়িটা হাতে নেওয়া যতটা মনুষ্যত্বের মর্যাদা লাঘব হয়েছিল, বন্দুকে তার ঢের বেশি পুষিয়ে গেছে। আমাকে দেখাচ্ছে ঠিক বীরের মতো। অথচ দুঃখের বিষয়, এই জঙ্গল পথে একজনও দেখবার লোক নেই। এ সময় একটা ভালুককে দর্শকের মধ্যে পেলেও আমি পুলকিত হতাম। বন্দুক কখনো যে ছাড়িনি তা নয়, আমার এক বন্ধুর একটা ভালো বন্দুক ছিল। হরিণ শিকারের উচ্চভিলাষ বশে তিনি ওটা কিনেছিলেন। বহুদিনের চেষ্টায় ও পরিশ্রমে তিনি গাছ শিকার করতে পারতেন। তিনি বলতেন, গাছ শিকারের অনেক সুবিধে। প্রথমত, গাছেরা হরিণের মতো অত দৌড়ায় না, এমনকি ছুটে পালাবার বদভ্যাসও নেই ওদের। বৃক্ষ শিকারে যখন এতদিন হাত পাকিয়েছি, তখন বৃক্ষ শিকারে যে একেবারে বেহাত হব না, এ ভরসা আমার ছিল। জঙ্গলে গিয়ে দেখি পাকা পাকা জামে গাছ ভর্তি। জাম দেখে জাম্ববানের কথা আমি ভুলেই গেলাম। বন্দুকটা একটা হাতে ঠেসিয়ে দু হাতে ছুরি ভরতে লাগলাম। কতক্ষণ কেটেছি জানি না, একটা খসখস শব্দে আমার চমক ভাঙল। চেয়ে দেখি ভালুক। ভালুকটা পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে, এবং আমি যা করছি সেও তাতেই ব্যাপৃত। এক হাত দিয়ে জামের একটা নিচু ডালকে সে বাগিয়ে ধরেছে, অন্য হাতে নির্বিচারে মুখে পুড়ছে কাঁচা ডাঁসা সমস্ত। আমি বিস্মিত হলাম বললে বেশি বলা হয় না, বোধহয় আমি ঈষৎ ভীতই হয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো, ভালুক দর্শনের বাঞ্ছা একটু আগেই করেছি বটে, কিন্তু দেখা না পেলেই যেন আমি বেশি আশ্বস্ত হতাম। ঠিক সেই মারাত্মক মুহূর্তেই আমার চারি চক্ষুর মিলন। আমাকে দেখেই ভালুকটা জাম খাওয়া স্থগিত রাখল এবং বেশ একটু পুলকিত বিস্ময়ের সঙ্গে আমাকে পর্যবেক্ষণ করতে লাগলো। আমি মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠলাম। গাছে উঠতে পারলে বাঘের হাত থেকে নিস্তার আছে, কিন্তু ভালুকের হাতে কিছুতেই পরিত্রাণ নেই। ভালুকরা গাছে উঠতেও ওস্তাদ। অগত্যা শ্রেষ্ঠ উপায় পালিয়ে বাঁচা। বন্দুক ফেলে যেতে দাদার নিষেধ। বন্দুকটা বগল দাবাই করে চোঁচা দৌড় দেবার মতো মত্তব করছি, দেখলাম সেও আস্তে আস্তে আমার দিকে এগোচ্ছে। আমি দৌড়লেই যে সে আমার পিছু নিতে দ্বিধাবোধ করবে না, আমি তা বেশ বুঝতে পারলাম। ভালুক জাতির ব্যবহার আমার মোটেই ভালো লাগলো না। আমিও দৌড়াচ্ছি, ভালুকও দৌড়াচ্ছে। বন্দুকের বোঝা নিয়ে ভালুক দৌড়ে আমি সুবিধে করতে পারবো না বুঝতে পারলাম। যদি এখনও বন্দুকটা না ফেলে দিই, তাহলে নিজেকেই এখানে ফেলে দিতে হবে। অগত্যা অনেক বিবেচনা করে বন্দুককে বিসর্জন দিলাম। কিছু দূর দৌড়ে ভালুকের পদশব্দ না পেয়ে ফিরে তাকালাম। দেখলাম সে আমার বন্দুকটা নিয়ে পড়েছে। ওটাকে নতুন রকমের কোনো খাদ্য মনে করেছে কি না ওই জানে।
আমিও স্তব্ধ হয়ে ওর কার্যকলাপ নিরীক্ষণ করছিলাম। ভালুকটা বেশ বুদ্ধিমান। অল্পক্ষণেই সে বুঝতে পারল ওটা খাদ্য নয়, হাতে নিয়ে দৌড়াবার জিনিস। এবার বন্দুকটা হস্তগত করে সে আমাকে তাড়া করলো। বিপদের ওপর বিপদ। এবার আমার বিপক্ষে ভালুক এবং বন্দুক। ভালুকটা কীরকম শিকারী আমার জানা ছিল না। বন্দুকে ওর হাত অন্তত আমার চেয়ে খারাপ নয় বলেই আমার আন্দাজ। যা ভেবেছিলাম ঠিক তাই। কয়েক লাফ না যেতেই পেছনে বন্দুকের আওয়াজ। আমি চোখ কান বুজে শটান শুয়ে পড়লাম, যাতে গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। যুদ্ধের তাই রীতি কি না? তারপর আবার দুরুম, আবার সেই বন্দুক গর্জন। আমি খেয়ে শুয়ে শুয়ে দুর্গারাম করতে লাগলাম। ভালুক শিকার করতে এসে ভালুকের হাতে না স্বীকৃত হয়ে যাই। আমি চোখ বুজেও যেন স্পষ্ট দেখছিলাম ভালুকটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। তার গুলিতে আমি হতাহত। অন্তত একটা কিছু যে হয়েছি সে বিষয়ে সে নিঃসন্দেহ। গুলির আঘাতে না যাই, ভালুকের আঘাতে এবার গেলাম। মৃত্যুর পূর্বক্ষণে জীবনের সমস্ত ঘটনা বায়োস্কোপের ফিল্মের মতো মনশ্চক্ষের ওপর দিয়ে চলে যায় বলে একটা গুজব শোনা ছিল। সত্যিই তাই। একেবারে হুবহু ছোটবেলার পাঠশালা পালানো, আম শিকার থেকে শুরু করে আজকের ভালুক শিকার পর্যন্ত প্রায় 400 পাতার একটা মোটা সচিত্র জীবন স্মৃতি আমার মনে মনে ভাবা, লেখা, ছাপানো, প্রুফ কারেক্ট করা, এমনকি তার 5000 কপি বিক্রি অবধি শেষ হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5 সেকেন্ড, এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল। কিন্তু ভালুক ব্যাটা এখনো এসে পৌঁছলো না তো। কি হলো তার? এতটা দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে কি? ঘাটটা ফিরিয়ে দেখি, ও মা, সেও যে শটান চিৎপাত। সাহস পেয়ে উঠে দাঁড়ালাম। এ ভালুকটা তো ভারী অনুকরণ প্রিয় দেখছি, কিন্তু নড়ে না চড়ে না যে। কাছে গিয়ে দেখলাম নিজের বন্দুকের গুলিতে নিজেই মারা গেছে বেচারা। বুঝলাম অত্যন্ত মনোক্ষোভেই এই অন্যায়টা সে করেছে। প্রথম দিন বৌদির ব্যবহারে সে লজ্জা পেয়েছিল। আজ আমার কাপুরুষতার পরিচয় সে এতটা মর্মাহত হয়েছে যে আত্মহত্যা করা ছাড়া তার উপায় ছিল না। বন্দুক হাতে সগর্বে বাড়ি ফিরলাম। আমার জামহীনতা লক্ষ্য করে দাদার অসন্তোষ প্রকাশের পূর্বেই ঘোষণা করে দিলাম, বৌদির প্রতিদ্বন্দ্বী সেই ভালুকটাকে আজ নিপাত করে এসেছি। কেবল 2টো শট, ব্যাস খতম। দাদা, বৌদি, এমনকি খুকি পর্যন্ত দেখতে ছুটলো। আমিও চললাম। এবার আর বন্দুকটাকে সঙ্গে নিলাম না। 5 জনে যাত্রা নিষেধ, পাঁজিতে লেখে। দাদা বহু পরিশ্রমে ও বৌদির সাহায্যে ভালুকের ল্যাজটাকে দেহচ্যুত করে এই বৃহৎ শিকারের স্মৃতিচিহ্ন স্বরূপ সযত্নে আরোহণ করে নিয়ে এলেন। এই সহযোগিতার ফলে দাদা ও বৌদির মধ্যে আবার ভাব হয়ে গেল। আপনি আত্মদান করে ভালুকটা দাদা ও বৌদির মধ্যে মিলন গ্রন্থি রচনা করে গেল। আমার রচনায় তাকে অমর করে রাখলাম। অন্তত আমার চেয়ে সে বেশি দিন টিকবে আশা করি। বাড়ি ফিরেই দাদা বললেন, অমৃতবাজার পত্রিকায় খবরটা পাঠিয়ে দিই, কি বলিস? A big wild bear was heroically killed by my young brother, aged কত রে? আমার এজ তুমি তো জানোই। কমিয়ে লিখতে হবে কিনা, নইলে বাহাদুরি কিসের? 10-12 বছর কমিয়ে দিই, কি বলিস? কিন্তু 10-12 বছর কমিয়েও আমার বয়স যখন 10-12 বছরের কাছাকাছি আনা গেল না, সাথে দাঁড় করানো তো দুঃসাধ্য ব্যাপার। তখন বাধ্য হয়েই ইয়ং এই বিশেষণের ওপর নির্ভর করে আমার বয়সাল্পতাটা লোকের অনুমানের উপর ছেড়ে দেওয়া গেল। সেদিন আমার পাতে 2টো মুড়ো পড়ল। খুকি মাকে বলে রেখেছে তার কাকামণিকে দিতে। আমি আপত্তি করলাম না। ভালুকের আত্মবিসর্জনে যখন করিনি, খুকির মুড়ো বিসর্জনেই বা করব কেন? সবচেয়ে আশ্চর্য এই, আমার ঝোলের বাটির অস্বাভাবিক উচ্চতা দেখেও দাদা আজ ভ্রুক্ষেপ করলেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা আমার ভালুক শিকার। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার গল্প পেতে হলে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের হজম হয় না গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস। গল্পের সূত্রধার আমি কুণাল কারক।
সাউন্ড এডিটিং এবং সমগ্র পরিচালনায় পশ্চিস মা। শুরু হচ্ছে হর্ষবর্ধনের হজম হয়। ঘুম থেকে উঠেই হর্ষবর্ধনের আমন্ত্রণটা পেলাম, কিন্তু তেমন সৃষ্ট হতে পারলাম না যেন। কেননা কানাঘুষোয় শুনেছিলাম যে গোবর্ধনী এসেছিল নেমন্তন্ন করতে। ব্যাপার কি হে, তোমাদের কারো জন্মদিনটিন নাকি আজ? না মশাই। তবে কি বৌদির বিয়ে নাকি? সে আবার কি, বৌদির বিয়ে তো কবেই হয়ে গেছে, দাদার সঙ্গেই হয়েছে তো। আহা, সে কথা বলছি কি, আমি শুধরে নিই কথাটা। তা কি আমি আর জানি নে, দিদি ইজ আর বর্ন বাট বৌদিস মেয়ের বলে আমার মেইজি বার করি। জন্মসূত্রেই আমরা দিদিদের পাই, কিন্তু বৌদি পেতে হলে দাদার বিয়ে দিতে হয়। দাদা বিয়ে করলে তবেই না আমাদের বৌদি মেলে। আমি তা বলিনি, আমি বলেছি যে বৌদির বিয়ের মানে তোমার বৌদির বিবাহ তিথির উৎসব নাকি আজ, তাই আমি জানতে চাইছিলাম। অবশ্যই সেটাকে তোমার দাদারও বিয়ের দিনের পর্ব বলা যায় না, তেমন কিছু কাণ্ড নয়, এমনি আপনাকে খেতে ডেকেছেন দাদা। দুপুরের খাওয়াটা আমাদের ওখানে সারবেন আজকে। তা বেশ, আমি বললাম আর ভাবলাম আরও বেশ হলো সকালের খাওয়াটা না খেলেই চলবে আজ। পয়সাটাও বেঁচে গেল আর খিদেটাকেও বেশ জাগিয়ে তোলা যাবে। দুপুরেই ভুড়ি ভোজের ডবল ডোজে সুদে আসলে উসুল হয়ে যাবে সব। তা কি বাজার হয়েছে বলো তো? বাজারে গেছিলে কে আজ, তুমি না তোমার দাদা? ভুড়ি ভোজের গোড়াগুড়ির থেকে এগুলোই আমার অভিলাষ। বাজার কিসের? বাজারে কেউ যায় না আজকাল, বাজার মুখই হয় না কেউ। বলো কি হে, কারণ? কারণ দাদার কিছুই আর হজম হয় না আজকাল। কবরেজ কিন্তু বলেছে যে অগ্নিমান্দ, তা সে গড় হজম বা অগ্নিমান্দ যাই হোক না, কিছু খেতে দিচ্ছে না দাদাকে এখন। না কবরেজ না বৌদি, কেবল ভাস্কর লবণ খেয়ে খেয়ে রয়েছে আমার দাদা। আর কি একটা যেন হজমি গুলি। শুনে আমায় চমকাতে হয়। তাহলে গুজবটা যা শুনেছি নেহাত মিথ্যে নয়। হ্যাঁ, কবরেজ বলেছে যে গান্ডে পিণ্ডে গিলে গিলেই নানা রকম খাদ্য খেয়েই নাকি এই শক্ত ব্যায়ামটা দাঁড়িয়েছে। এখন সব খাওয়া দাওয়া বন্ধ তাই। তাহলে তোমার দাদা কিচ্ছুটি খাবেন না? আর আমি তাহলে এমতো অবস্থায় কি খুব ঠিক হবে? মানে গিয়ে খাওয়াটা ভেবে দেখো, যাওয়াটা, তারপর বলছো যে বাজারও বিশেষ কিছু হয়নি কো? না না, বৌদি নিশ্চয়ই আপনার জন্য কিছু আনাবেন, আলাদা করে বানাবেন নিশ্চয়ই কিছু। কিন্তু তাহলেও বলতে গিয়েও বলতে আমার বাধে। তাহলেও দৃশ্যটা তেমন হর্ষজনক নয়। হর্ষবর্ধন কিছুটি খাবেন না, আর আমি তার সামনে বসে মাছ, মাংস, দই, রাবড়ি, পায়েস, পিস্টক ইত্যাদির স্টক ক্লিয়ার করব। বসে বসে গিলতে থাকব। দেখতে তেমন যেন সুচারু নয়, হর্ষবর্ধক তো নয়ই। আরও খারাপ লাগলো এই ভেবে যে হর্ষবর্ধন খাওয়ার ব্যাপারে সবচেয়ে সহর্ষ। নিজে যেমন খেতে চান নানান রকম, তেমনি খাওয়াতে চান অপরকে। সেই তিনি নাকি দাঁতে কুটোটি না দিয়ে পড়ে রয়েছেন। এর চেয়ে রোমহর্ষক আর কিছু হতেই পারে না। কিন্তু করেও গেলাম শেষ পর্যন্ত। আমাকে দেখেই উল্লসিত হয়ে উঠলেন হর্ষবর্ধন। এই যে আপনি এসেছেন, এসে গেছেন ঠিক সময়। কেউ লোককে দেখলে কোন খাইয়ের না আনন্দ হয়। বৌদির সঙ্গে একটু কথা কয়ে আসি বলে আমি স্টান রান্নাঘরের দিকে পা বাড়াই। ছিঁচকাঁদুনের ঝোঁক যেমন কান্নার দিকে, চোরের মন বোঁচকার দিকে, তেমনি আমায় টানে স্বভাবতই রান্নাঘরের পানে খাবারের খোঁজ খবরে। হর্ষবর্ধনও এলেন আমার পিছু পিছু। কি রেখেছেন বৌদি আজ? কি আর রাঁধবো ঠাকুরপো,
উনি তো গাঁদাল পাতাল ঝোল আর পুরনো চালের চারটি ভাত ছাড়া কিচ্ছু খান না। কভারেজের নিয়ম সেই রকম, তাই রেঁধেছি আজ ডবল করে। ডবল করে কেন? ও, গোবরাও তাই খাচ্ছে বুঝি দাদার পদঙ্ক অনুসরণ করে? পেটের অসুখ না হলেও খাচ্ছে? খেলে তো বাঁচতু, তাহলে কোনোদিন আর পেটের অসুখ করতো না ওর। পেটের অসুখ হলে খাওয়ার চাইতে না হতেই তাই খাওয়াটা কি আরো ভালো নয় ভাই? ওকে তো বোঝাচ্ছি এত করে, তোর দাদার মতন বাইরে গিলে ব্যারাম বাঁধাবি কোন দিন, কিন্তু শুনছে কি? ও একদম বাড়িতে খায় না আজকাল, বাইরে কোথায় কোন হোটেল টোটেল থেকে খেয়ে আসে নাকি। আর আপনি তো এই গাঁদাল। না, আমি দিদির বাড়ি খাই গিয়ে। যেদিন থেকে ওর অসুখ করেছে দিদি বলেছে আমার বাড়িতেই খেয়ে যাবি, যা হয় চারটি খাবি এসে। তাহলে ডবল রেখেছেন কেন? কেন আবার? ওর আর আপনার দুজনের জন্যই রেঁধেছি তো। শুনে আমার মাথায় যেন বাজ পড়ে। কিন্তু আমার তো কোনো পেটের অসুখ করেনি বৌদি, কখনো করে না, কুসমিন কালেও নয়। ব্যারাম হবার আগেই সারানো ভালো নয় কি ভাই? রোগ হলে তো হয়েই গেল, যাতে না হয় তার চেষ্টা করাই কি উচিত নয় আমাদের? কভারেজের ব্যবস্থাটা তো বেশ ভালো বলেই বোধ হচ্ছে আমার। তা তো হবেই, এক গাঁদা রাঁধতে হচ্ছে না তোমায়, আর এদিকে এক গাঁদাল পাতার ঝোল আর ভাত গিলে গিলে হাড় গিলে চেহারা হয়ে গেল আমার। সত্যি হাড়ে বাতাস লেগেছে আমার। রাত দিন রান্নাঘরের হাঁড়ি ঠেলা আর নানান খানা রান্নার হাঙ্গামা মিটে গেছে সব। ভালোই হয়েছে একরকম। আর বলতে কি বলতে নেই, যে দেখো ওর দিকে, এই খেয়ে চেহারাটা কি কিছু খারাপ হচ্ছে তোমার দাদার? তারপর মনে হলো ও টাকা যেমন অগাধ, শরীরের পাঁজিও তেমনি গাদা খানেক। ওই পুঞ্জীভূত দেহের থেকে ওর ব্যাংক ব্যালেন্সের মতোই, অল্প বিস্তর খসে গেলে টের পাওয়ার জো নেই কিছু। সমুদ্র থেকে 2 কলসি জল তুললেই কি আর তাতে ফেললেই বাকি। চলুন একটু ঘুরে ফিরে আসা যাক, খিদেটা একটু চাগিয়ে আনি গে। খিদেটাকে চাগার দিয়ে আনা যাক, এসেই তো সেই এক গাদা গাঁদাল পাতা ঝোল নিয়ে বসতে হবে। চলুন খানিক ময়দানের হাওয়া খেয়ে আসি। পথে যেতে যেতে সুর ভাঁজতে লাগলেন তিনি। টের পেলাম না গান না কান্নাই বলা যায় একরকম। মহাকাব্য ফেঁদেছেন হর্ষবর্ধন। আওয়াজটা স্পষ্ট হতে খিদের জ্বালায় বুঝি তিনি আওড়াচ্ছেন। স্পষ্ট আমি শুনলাম, পেটের বড় জ্বালা, তুই হাত পা লটর পটর, কর্ণে ধরে তালা। উৎকণ্ঠ হয়ে আমি শুনলাম, তারপর তাকে শুধালাম, তার মানে? চলুন না, আপনি টের পাবেন এক্ষুনি। আপনাকে কেমন লটর পটর খাওয়াবো। সে আবার কি? না, কোথাও গিয়ে লটপটানি খেতে, লটপট করতে আমি রাজি নই। করতে না মশাই, খেতে হয়। লটপট এরকমের খাবার এক পাইস হোটেলে খাইয়ে থাকে, সেখানেই যাচ্ছি আমরা। অলিগলি পেরিয়ে আমাকে নিয়ে উঠলেন এক পাইস হোটেলে। দুজনে ভেতরে গিয়ে বসলাম একধারে লম্বা টেবিলে, একাধারে টেবিল, বেঞ্চিও বলা যায় এটাকে, ঠিক স্কুলে যেমনটি থাকে। নামে পায়েস হোটেল মশাই, কিন্তু পয়সার কিছু মেলে না আর আজকাল। টাকার কারবার সব। মাছের টুকরোই বলুন আর মাংসের টুকরোই বলুন, সব 1 টাকা করে দাম। কোন কালে কেবল পাইসে মিল তো খোদাই জানেন। পুরো 1 প্লেট ভাতের দামও এখানে 1 টাকা। যে দেখুন না খাদ্য তালিকার দিকে, ওই তো টাঙানো রয়েছে সামনেই। দেখলাম সত্যি মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, দমকারি, মাংসের প্লেট, রকমারি খাদ্য থরে থরে সাজানো। চকখড়ির দামে কেউ 1 টাকার কম যায় না। আরও দেখলাম কলকাতায় বাজারে মাছের তাল না পাওয়া গেলেও এখানে তাদের বিরাট সম্মেলনী। পাবদা মাছ, ট্যাংরা মাছ, রুই মাছ, ভেটকি মাছ, ইলিশ মাছ, গলদা চিংড়ি, আর মাছ, আরও কত কি মাছ তার ইয়াত্তা নেই। কোপ্তা, কাবাব সব মিলিয়ে এক পেল্লায় ভোজন মা। ঝাল, ঝোল, কালিয়া, কোরমা,
কোপ পর্ব ভোজ্য পর্ব তো বলা যায়। পয়সায় কুলোয় না মশাই, পয়সা দিয়ে কিছু মেলে না এখানে, রুপিয়া ফেলে খেতে হয় সব কিছু। ওই যে লোকটি দেখছেন বসে আছেন কাউন্টারে, উনি এই হোটেলের মালিক, অনেক টাকার মালিক মশাই, দেখলে চেনবার জো নেই, বসে বসে রুপিয়া গুনছেন খালি। বহু রুপিয়া বলুন তাহলে। পয়সায় কুলোবে না বলে 100 টাকার নোট কানা এনেছি, সব টাকাটাই উড়িয়ে দিয়ে যাব, তার কমে ভালো খাওয়া হয় না আজকে আর দিনে। বলে কি লোকটা, এর না অগ্নিমান্দ, কিচ্ছুটি নাকি হজম হয় না কো, খালি গাঁদাল পাতার ঝোল আর ভাত বরাদ্দ, না খেয়ে খেয়ে মাথা খারাপ হয়ে গেছে নিশ্চয়ই, তাই হন্যে হয়ে পাগলের মতন এই খাদ্যের অরণ্যে এসে ঢুকেছে। ভেবেছিলাম খাবারের লিস্ট দেখে ঘ্রাণেনও অর্ধভোজন সেরে হৃষ্ট হয়ে ফিরে যাবে, কিন্তু না, পরক্ষণেই ভুল ভাঙল আমার। দুম করে তিনি হুকুম দিয়ে বসলেন, 2 থালা ভাত, সবচেয়ে সরেস চালের, আর যত রকমের ভাজাভুজি আছে সব, সেই সঙ্গে 2 পিস করে মাছ ভাজা, পোনা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, প্রত্যেকটার ভাজা, আর যা যা মাছ ভাজা আছে দিতে পারে। ভাতের সঙ্গে মাখন চাই এবং পাতি নেবু 2 পিস করে। এসে গেল সব একে একে, বসে গেলাম খেতে। আলু, পটল, বেগুন, উচ্ছে ইত্যাদির ভাজাভুজির সহযোগে মাখন মাখানো গরম ভাত, মাছ ভাজাগুলির সঙ্গে খেতে যা খাসা লাগলো, দুজনে মিলে সাবার করতে লাগা গেল। একটু না, এগুলোতেই হর্ষবর্ধনের ফরমাস আবার। ইহা আসুন, রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি আর মাগুর মাছের ঝোল ডবল ডবল। এসে গেল চাইতে না চাইতেই। খানিক বাদেই হাঁকলেন উনি আবার, দই মিষ্টি সব রেডি আছে তো? কথায় বলে মধুর এনো সমাবয়েত, এরপর তো গঙ্গা যমুনা, এর পরেরটা কই? ওর তলব সব ডবল ডবল। প্রতিকায় কই মাছ এসে পড়লো পাতে, তার এক পিঠ ছাল, অপর পিঠ অম্বল। সেই গঙ্গা যমুনা বেশিক্ষণ প্রবাহিত হতে পেল না, উঠে গেল পাতে পড়তে না পড়তেই। এবার আনুন সেই ইলিশ মাছের ইলাহি। ইলাহি কি আবার? ইলাহি মানে আমার যৎ সামান্য বিদ্যায় মালয়ে উঠতে না পেরে বাধ্য হয়ে শুধাতে হলো ওনাকে। ইলাহি কারবার ওরা জানে, ওর মানে হচ্ছে 7 প্রস্থের ইলিশ মাছ, 7 রকমের 7 খানা, সপ্তরথী। 1 প্রস্থ তো হয়েই গেছে, ইলিশ মাছ ভাজা তো পেয়েই গেছি গোড়া, আর 6 প্রস্থ বলুন তাহলে? 6 নয়, আরো 7 রকমের বাকি আছে এখনো। যথা যথা ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের কালিয়া, ইলিশ ভাতে, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ মাছের রোস্ট, এই 7 এবং পুনশ্চ। পুনশ্চ? আমি হাঁ হয়ে গেছিলাম। পুনশ্চ আবার? দেখতেই পাবেন, এগুলো খেয়ে শেষ করুন তো আগে। শেষ না হতেই তিনি হাঁকলেন ফের, এবার আনুন আপনাদের সেই লটর পটর, এবার আমরা লটর পটর খাবো দুজনা। লটিপটি খেয়ে ঢেকুর তুলে হর্ষবর্ধন বললেন, এবার সেই আপনাদের শেষ বেশ, ইলিশ মাছের অম্বল। এরপর আবার অম্বল? যা খাওয়া হয়েছে এতেই অম্বল হবে এমনিতেই? না, হয়ে যায় না, এরপরও আবার অম্বল আরও? ইলিশ মাছের অম্বল, সেটা মাছের মধ্যে ধর্তব্য নয়, ইলিশ মাছের মাথা আর কাঁটা ফাটা দিয়ে, কিন্তু খেতে যা খাসা। ইলিশ মাছের একেবারে 9-6 বলুন না, কিন্তু আপনার না অগ্নিমান্দ, কিছুই নাকি হজম হয় না আপনার, বলছিল যে আপনার ভাই। হয়ই না তো, বার্লিটুকুও সহ্য হয় না আমার, মিথ্যে নয় মশাই। তাহলে এসব এত সব হতভাগা কোবরেজটার জন্য এমন এক বিদঘুটে দাবাই দিয়েছে আমায়, বলে পকেট থেকে একটা কৌটো তিনি বার করলেন। এই ওষুধের জন্যই তো। তার মানে? আমি তো আরো অবাক। কোবরেজি ওষুধ খাবার বিধি ব্যবস্থা জানেন কিছু? সব ওষুধের সঙ্গে একটা করে লেজুর থাকে, তার নাম অনুপান। সেটা ওষুধের সঙ্গে খেতে হয়, নাহলে তেমন নাকি ফল হয় না।
এরও একটা অনুপান গোছের ছিল। তা তো থাকবেই। আমি কিছু না জেনেও অনুমান করে নিই। সেই অনুপানটা আরও বিদঘুটে। কিসব শেকড় বাকড় রোজ বাজার থেকে কিনে আনো, তারপর 4 সের জলে 4 ঘন্টা ধরে সেদ্ধ করে 4 ছটাক থাকতে নামাও, তারপরে 4 ঘন্টা ধরে ঠান্ডা করে ওষুধের সঙ্গে গেল। শেকড় বাকড়ের নাম শুনেই মনে হয়েছিল সে খেলে আর বলতে হবে না। খাবার দাবার সব গুলিয়ে উঠে এই গুলির সঙ্গে বিলকুল বেরিয়ে আসবে তক্ষুনি। তাই আমি ভাবলাম পানীয়ের বদলে খাদ্যই যাই না কেন, অনুপানের বদলে অনুখাদ্যে। এই কি আপনার অনুখাদ্য? এই খাদ্যকে কি অনুপরিমাণ বলা চলে? বরং আণবিক বোমার মতোই দানবিক ভোজের ভোজ বলতে হয়। বলতে আমি বাধ্য হই। করব কি মশাই, মোক্ষম দাওয়াই যে। না যদি কিছু খাই তো সঙ্গে সঙ্গে মোক্ষ লাভ, সাক্ষাৎ মৃত্যু তখনই। এমন ওষুধ? অবাক হয়ে শুনতে হয় আমায়। তবে আর বলছি কি, কবরেজি ওষুধ। কথা কয়, কথায় বলে নাকি এইগুলি গুলিও কম। কথক নয় মশাই। খাবার সঙ্গে সঙ্গে সব হজম, আবার সেই চোঁচো খিদে, আবার কোষের সাঁটান, আবার খান গুলি, আবার এক গুলিতে সব সাবার, আবার খিদে, আবার খাবার, আবার গুলি, আবার। থামুন থামুন, আমার সব গুলিয়ে যাচ্ছে কেমন, মাথা ভোঁ করছে। ইলিশ মাছের পাথারে সাঁতার কাটতে কাটতে বলি মাথা গুলিয়ে যায়। দুবেলায় পুরো 100 টাকার খেতে হয় আমার। এই 1 টাকার গুলির জন্য মশাই, যদি এত না খাই তাহলে আমার পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে মারা পড়ব নিক্ষাত। এই গুলিতেই আমার খতম। কিন্তু গোবরা বলছিল আপনার কি হজম হয় না? হয়ই না তো, সাবুদানাটি পর্যন্ত হজম হয় না। বলেছে ঠিকই, কিন্তু কি করব, এত সব না খেয়েও আমার উপায় নেই কো। যা অব্যর্থ আমার কবিরাজ, এই যে হজমগুলি দিয়েছেন আমাকে, আপনিও খান না একটা। বলে আমায় একটা গুলি দিয়ে নিজেও তিনি একখানা গিললেন। এ খেলে নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যায়। এই গুলি রোজ 3টে করে খেতে হবে আমার, এই ব্যবস্থা। পাছে নিজের নাড়ি ভুড়ি অবধি হজম করে না বসি, সেই ভয়ে বাধ্য হয়েই এত খেতে হচ্ছে আমায়। কি করব? এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের হজম হয় না। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর একটা লাইক তো অবশ্যই করবেন। এরকম আরও মজার গল্প পেতে হলে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। গল্প পাঠে তনয় ঘোষ, গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড অ্যান্ড মিউজিক এডিটিং এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান। শুরু হচ্ছে শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময় দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাশ গৃহশিক্ষক চাই। আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা অমনিই হবে, তাছাড়া 30 টাকা মাস কিছু বাড়িতেও পাঠাতে পারবে। এমএটাও পড়া হবে, সেই সঙ্গে সিনেমা, ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচাটাও অভাব হবে না। একবার তার মনে হলো এই বিজ্ঞাপনটা এর আগেও যেন দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায় সে দেখেছে, গত বছরও দেখেছিল। তখনই তার ইচ্ছা হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভব ছেলেটি একটি গবাকান্ত।
তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়ে ভারী দেখে পিছিয়ে পড়ে। কিন্তু সে পিছবে না, প্রাণ পরে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়, তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা আর তার বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল, বিয়ের সার্টিফিকেটটা সঙ্গেই নিয়ে গেল। কিন্তু ভদ্রলোক তা দেখতেও চাইলেন না, কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশিই হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। মিহির ইতস্তত করে। জামা খুলতে হবে কেন? বুঝতে পারে না সে। আপত্তি আছে তোমার? না না, মিহির জামাটা খুলে ফেলে। 30 টাকার জন্য জামা খোলা কেন? যদি জামাই হতে হয় তাতেও রাজি। তুমি এক্সারসাইজ করো? একাধ। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা সে জানবে যে ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা? কিন্তু ইউ তো ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞেস করছেন না। আর একটা কথা খালি জিজ্ঞাসা করব তোমার। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার বোধ হয় সেই প্রশ্নটা আসবে, আর সে উত্তর দিয়ে চমৎকৃত করে দেবে যে বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে। ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? ওজন আকাশ থেকে পড়ে মিহির। অবশেষে কিনা এই প্রশ্ন, তা প্রায় 2 মণের কাছাকাছি। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি আশা হয়। কি বলিস মন্টু? তোর এই মাস্টার মশাই কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তাঁর রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাত। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী ছাড়। চুপ, কথার উপর কথা কস কেন? কিছু বুদ্ধিশুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেটাও একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপর কথা বলা, অতিরিক্ত হাসা, এসব মহৎ দোষ সারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি 1 দিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি বেতন দিতে পারি না, সে কথা আমি আগেই বলে রাখছি। মন্টু বলল, একজন কেবল বাবা 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গে। আজ সন্ধ্যা থেকে ওকে পড়াবে। মন্টু, যা মাস্টার মশাইয়ের ঘরটা দেখিয়ে দে, আর ছোট্টু রামকে বলে দে বেতন নিবারকে মাস্টার মশাইয়ের বিছানা পেতে দিতে। আগাগোড়াই অদ্ভুত ঠিক ছিল মিহিরের, কিন্তু 30 টাকা, একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও কম বিষয় নয়। চিরকাল মাস গেলে টাকা দিয়েই সে এসেছে। কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা, এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে। এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিষয়গুলো সে গা থেকে ছেড়ে ফেলল। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরল। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোছানো ঘরে এর আগে থাকেনি কখনো। এক ধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক, বেশ পরিষ্কার।
একটা ছোট বুককেসও আছে। তার বইগুলি সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার টেবিল, তার দুধারে দুটো চেয়ার। বুঝলো এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সবচেয়ে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। ঘরের এক পাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেয়া, তার উপরে তোষক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্র লোকেরা, না কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থই এরা মহৎ লোক। সত্যিই খাটে শোবার কল্পনা তার ছিল না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের অতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। আহ কি নরম, আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেছেই, আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না। আজ খালি ঘুম, তোফা একটা ঘুম বেলা 8টা পর্যন্ত। মন্টু এলো বইপত্র নিয়ে। মিহির প্রস্তাব করলো, এসো খাটে বসেই পড়াই। না স্যার, আমি ও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো, কেন? এমন খাট? আপনি মাস্টার মশাই গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই, তাহলে চলো চেয়ারেই বসি। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। দেখি তোমার বই। বেঞ্চ, বেঞ্চ মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি একরকম সবজি, তরকারি হয়, আমরা খাই। বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়, এ আবার কি? এতক্ষণে সে বুঝতে পারল কেন সব মাস্টার পালিয়ে যায়। গবাকান্ত ভুলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কম বিস্মিত হয় না। তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে, সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে সেখানে আমার। থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে, তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন। মিহির সন্দেহ প্রকাশ করে, খুব সম্ভব তাই ছিলে তুমি। বিন আর বিন কি এক জিনিস হলো? বানানের তফাৎ দেখছো না? এ বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা, বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাওয়ার পর বাবা বললেন, তো নতুন মাস্টার মশাইয়ের বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বললে, আমার চেহারা মৌমাছির মতো? জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম, পেজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটির চাষ করে, বরবটি ফলায়। বুঝলে এবার? মন্টু ঘাড় নেড়ে জানায়, বুঝেছে। অতটা ঘাড় নেড়ো না, ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ, বুঝেছ যদি, এই রকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই ধরো, যেমন আওয়ার কুক কুকস বিনস, আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটা দুরকম ব্যবহার করতে পারছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, উই আর অল হিউম্যান বিনস। হ্যাঁ বলো কি?
আমরা সবাই মানুষ বরবটি? বরবটি মানুষ? কেন? বাবাকে অনেকবার বলতে শুনেছি যে হিউম্যান বিনস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। অর্থাৎ বসে তো সে ছিলই, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ওহ, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? পড়াতে আসা, কুস্তি করতে তো আসা নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয় তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে টিউশনির মায়া ছেড়ে, 30 টাকার মায়া কাটিয়ে, নরম গদির আরাম ফেলে। না, সে কিচ্ছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। পাগল হয়ে যাওয়ার ভয় পালিয়েছে। আর একটা দিন পড়াতে হলেই পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নয়তো 30টা টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে দেয় কখনো? কি সর্বনাশ! ভাবতেও তার হৃদকম্প হয়। সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে। এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকারভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা আবার কি? সে একটা জিনিস, বলুন না, ওর ইংরাজিটা জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে না কি হয়ে রয়েছে? আপনি জানেন না তাহলে ওর ইংরাজি? সেই কথা বলুন। বেশ, ওর ইংরাজি হবে পে সেভিং বেড। মন্টু সন্দেহ প্রকাশ করে। সেভিং মানে তো কামানো। ছোট্টরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এই চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হিয়ালি বকছে ছেলেটা? মাথা খারাপ নাকি এর? হ্যাঁ, যাক, ও সব ভাববে না। সে প্রতিজ্ঞাই করেছে মোটেই মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না। নিঘাত পাগল হতে হবে। আজ আর পড়ানো নয়, অনেক পড়ানো গেল। কেবল মাথা কেন, সর্বাঙ্গ ঘেমে উঠেছে তার ধাক্কায়। আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় দিল। যাও, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা। নরম গদির বিছানায় দুবার বউ বাজার আর বাঘ বাজার করেছে আজ। অনেক হাঁটা চলা হয়েছে। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাত্রে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়াটা সেরেছে বিকালে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হয়। নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। নিদ্রার রাজ্যে সবে মাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছুঁচ বিধিয়ে দিল একসঙ্গে। আর্তনাদ করে মিহির লাফিয়ে উঠল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ! সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা। ছারপোকা আর ছারপোকা, হাজারে হাজারে লাখ লাখ গুণে শেষ করা যায় না। শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানে সে বুঝতে পারলো কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্রই নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29 দিন বুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। ছেড়ে পালাতে হলো। তিনি একজন শহীদের পর্যায়ের, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো না। ভদ্রলোক কেবল উদর আর মহৎ নন, বেশ রসিক লোকও বটে তিনি। মায়াদয়া নেই একটুকু, একেবারে অমায়িক। ভীতি বিহবল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না। ও কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমাবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাত। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ চাঞ্চল্য পড়ে গেছিল।
2-3 মিনিটের মধ্যে তারা কোথায় আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, বাপরে, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল তেমনি কুচকাওয়াজ করে চলে গেল। আধুনিক যুদ্ধের কায়নাকানুন সব এদের জানা দেখা যাচ্ছে। কোথায় গেল বেটারা? সদ্য প্যাট ভাঙা ধপধপে চাদরের এক কোণে তুলে দেখে তোষকের গদির নিচে খাঁচে খাঁচে থুক থুক করছে ছার পোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি, এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে থাকে। চেয়ারে গিয়ে বসলো, কিন্তু ভয় আলো নিবালো না। কি জানি, যদি ব্যাটারা সেখানে এসেও তাকে আক্রমণ করে, বলা যায়নি কিছু। পরদিন মন্টুর বাবা জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? খাসা, অমন বিছানায় ঘুম হবে না? বলেন কি আপনি? ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম। আর বেসন হলো বেগুনি না বাবা? তা তোমার ঘুমটা বোধ হয় বেশ জমাট। ঘুমিয়ে আয়েস পাও খুব। আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলাম, কিন্তু মোটে ওটা টের পাইনি। বলো কি? আমাদের বাড়ি বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জো নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে। অত রাত্রে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে ততক্ষণ। আমি করলাম কি, সে রাত্রে আর মশারি খাটালাম না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? মশাই টেনে নিয়ে গেছে মশাই, সেই জন্যই তো মশারি খাটায়নি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার ওইটাই সহজ উপায় কিনা। ভদ্রলোক বেজায় মুষড়ে পড়লেন যেন। মশাদাই যখন কিছু করতে পারেনি, তখন কিসার কি করবে তোমার? ওই দেখছি টিকেই গেলে এখানে। মিহির বললেন, আমার কিন্তু একটা নিবেদন আছে। কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকার অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন? সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? ছাড় পোকার মতো এমন মস্তিষ্কের উপকারী মেমোরি বাড়ানোর মহৌষি আর নাই। বিলেতে ছাড় পোকার চাষ এই জন্যই। গাধা ছেলে সব দেশেই আছে তো, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বললে, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোঁকর থেকে সব ছাড় পোকা সে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক প্রশ্ন করলেন, এরকম? বিলেতে ছাড় পোকার চাষ হয়? দাম দিয়ে কেনে লোকে? আমদানি রপ্তানি হয় তুমি জানো? আমি বেচতে পারি হাজার হাজার লাখ লাখ, যত চাও। বেচুন না, আমি কিনে নেব। আমার নিজের কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথায় টিপ মারতে হয়। এরকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে 1 ছটাক ব্রেন হয়। সঙ্গে সঙ্গে ব্রেন। বিয়ে পাশের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলেতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ্ব্যবহার করলাম। পরীক্ষা দেবার তখন মাত্র 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম নিজের চোখেই দেখুন, আমার কাছেই আছে। বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন, ফার্স্ট ক্লাস উইথ। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি? একটা কথা মিথ্যে নয়। পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে বটে। এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো? পয়সা খরচ করে ছাড় পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লাখ লাখ, যত চাও। তোমার ভয়ানক ঘুম বলে জানতে পারোনি। এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলোর সদ্ব্যবহার করব। তারপরে পড়াতে বসবো মন্টুকে। মিহির চলে গেল। পিতা পুত্র চাওয়াচাওয়ি হয়। অবশেষে মন্টুর বাবা বললে,
ছারপোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে অনেকদিনই একথা মনে হয়েছে আমার। ছারপোকার ব্রেনটা একবার ভাবো দেখি, অবাক হয়ে যাবি তুই। খুঁজ করে এসে কামড়েছে, তক্ষুনি উঠে দেশলাই চালো, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার পাত্তা নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তেই, কেননা মাথা তো নেই ওদের, গায়েই কি সব ব্রেন। ঠিক বলেছ মিহির, তুই কি বলিস মন্টু? হ্যাঁ বাবা। তারপর ছারপোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধও কম নয়। ছারপোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তার বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ছারপোকা বেড়েছে, তেমনি হু করে খবরের কাগজের কাটতিও বেড়ে গেছে। এই যেদিন বায়োস্কোপে আমাদের সামনেই 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল, তোর মনে পড়ে না মন্টু? হ্যাঁ বাবা। সে তো লেখাপড়া কিছুই জানে না, 2 মিনিট না বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো নাকি? মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। চল তবে এক কাজ করি গে, তোর মাস্টার মশাই ফেরার আগেই আমরা এই ছারপোকাগুলোর সৎ ব্যবহার করে ফেলি। ব্রেন তো তোরও দরকার, আর আমারও। মেমোরিটাও দিন দিন কেমন যেন কমে আসছে। সেদিন শ্যাম বাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্ত। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পরে ফিরল মিহির। কাল সারা রাত ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাসপিটে এতই ক্লান্ত হয়েছে যে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে। আলো দেখে যদি না আসে বেটারা। এখন নম করে মন্টুকে খানিকক্ষণ পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নতুন ধরনের টেসেন্স মেখেছ নাকি কিছু? ভারী গন্ধ আসছে তোমার গা থেকে। মিহির জিজ্ঞাসা করলো। গা নয় স্যার, মাথার থেকে। কিসের গন্ধ? বেজায় খোসপাই দিচ্ছে। ছারপোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলেই বেতন নিবারকের যত ছারপোকা ছিল সব শেষ করেছি। ছোটু রামকেও বলা হয়েছিল, কিন্তু সে বেটা মোটেই ব্রেন চায় না। বলে যে বীরেন সে কেয়া কাম। আর একটাও ছারপোকা নেই আপনার বিছানায়। হি হি হি। হ্যাঁ। সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে পড়ে সটাং চিটপটাক। মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবা ছুটে আসেন। কি হয়েছে রে মন্টু, কি হলো? ছারপোকা নেই শুনে মাস্টারমশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? অতগুলি ছারপোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনি জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয় শুনেছি। ছিটবো বাবা? অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে বের হয়, কাজ নেই, জ্ঞান হলে যদি কামড়ে দেয় রে। ওই দেখ বীর বীর করছে। তার শোক সামলে উঠল পরদিন 8:30টায়। ষাঁড়ের মতন সারা রাত এক নাগাড়ে নাক ডাকাবার পর। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা মন্টুর মাস্টার। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই আমরা ফিরে আসছি এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন সাহিত্যম, কবিতা, গান, গল্প ও নাটকের এক অদ্ভুত সমারোহ। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের সূর্যোদয় দেখা। গল্প পাঠে তনয় ঘোষ, গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড ও মিউজিক এডিটিং এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান। শুরু হচ্ছে হর্ষবর্ধনের সূর্যোদয় দেখা। সূর্য দর্শন না বলে সূর্যগ্রাস বললেই ঠিক হয় বোধ হয়। রাহুর পরে এক মহাবীরই যা সূর্যদেবকে বগল দাবাই করেছিল। কিন্তু যত বড়ই বীরবাহুর হন না, হর্ষবর্ধনকে হনুমানের পর্যায়ে কখনো ভাবাই যায় না।
তাই তিনি যখন এসে পারলেন, সূর্যি মামাকে দেখে নেব এইবার। তখন বলতে কি আমি হাঁ হয়ে গেছিলাম। আমার হাঁকারের কোনো জবাব না দিয়েই তিনি দ্বিতীয় হেঁয়ালি পারলেন। সুন্দরবনের বাঘ শিকার তো হয়েছে, চলুন এবার পাহাড়ে বাঘটাকে দেখে আসা যাক। যদ্দূর আমার জানা না বলে আমি পারলাম না। বাঘরা পাহাড়ে বড় একটা থাকে না, বনে জঙ্গলেই তাদের দেখা মেলে। হাতিরাই থাকে পাহাড়ে, পাহাড়দের হাতিমার্কা চেহারা, দেখেছেন তো? কে বলেছে আপনাকে? তিনি প্রতিবাদ করলেন আমার কথার। টাইগার ছিল, তাহলে বলেছে কেন? নাম শোনেননি টাইগার হিলের? শুনবো না কেন? তবে সে হিলে যদ্দূর জানি কোনো টাইগার থাকে না, বাবুরা বেড়াতে যান। সূর্যি ঠাকুর সেই পাহাড়ে ওঠেন রোজ সকালে, সে নাকি অপূর্ব দৃশ্য। তাই দেখতেই তো যায় মানুষ। আমরাও যাব, আমি, আপনি আর গোবরা, এই 3 জন। বিকেলের দিকে গেছিলাম দার্জিলিংয়ে। টাইগার পাহাড়ের কাছাকাছি এক হোটেলে ওঠা গেল। খাওয়া থাকার বন্দোবস্ত করে হোটেলের মালিককে অনুরোধ করলাম, দয়া করে আমাদের কাল খুব ভোরের আগে জাগিয়ে দেবেন। কেন বলুন তো? আমরা এক একটি ঘুমের ওস্তাদ কিনা, তাই বলছিলাম। ঘুম পাহাড়ও বলতে পারেন আমাদের, বললেন হর্ষবর্ধন। যে ঘুম পাহাড় খানিক আগেই পেরিয়ে এসেছি আমরা, তাই আমাদের এই পাহাড়ে ঘুম সহজে ভাঙবার নয় মশাই। নিজ গুণে আমরা ঘুম থেকে উঠতেও পারবো না। গোবরাও চোখ দিল আমাদের কথায়, তাই আপনাকে এই অনুরোধ করছি। কারণটা কি জানতে পারি? কারণ আমরা কলকাতা থেকে এসেছি, এত দূরে এসেছি কেবল সূর্যোদয় দেখার জন্য। সূর্যোদয় দেখার জন্য? কেন, কলকাতায় কি তা দেখা যায় না? সেখানে কি সূর্য ওঠে না নাকি? উঠবে না কেন, কিন্তু দর্শন মেলে না। চারধারে এমন উঁচু উঁচু সব বাড়িঘর যে সূর্য ঠাকুরের ওঠানামার খবর টের পাওয়ার জো নেই। তাছাড়া তাল গাছও তো নেই কো কলকাতায়, থাকলে না হয় তার মাথায় উঠে দেখা যেত। গোবরা এই তালে একটা কথা বলল বটে, তালে বরের মতন। তাল গাছ না থাক, তেতলা বাড়ি আছে তো, তার ছাদে উঠে কি দেখা যেত না? বলতে চান ম্যানেজার। থাকবে না কেন তেতলা বাড়ি? তেতাল, চৌতাল, ঝাঁপতাল সব রকমের বাড়ি আছে, বলে হর্ষবর্ধন তার উল্লিখিত শেষের বাড়ির বিশদ বর্ণনা দেন। ঝাঁপতাল বাড়ি নামে যেসব 7-10 তলা বাড়ির থেকে ঝাঁপ দিয়ে মরবার তালে ওঠে মানুষ, তেমন বাড়িও আছে বই কি, কিন্তু থাকলে কি হবে? তাদের ছাদে উঠেও বোধহয় দেখা যায় না সূর্যোদয়। দূরের উঁচু উঁচু বাড়ির আড়ালেই ঢাকা থাকবে পূব আকাশ। এক হয় যদি মনুমেন্টের মাথায় উঠে দেখা যায়, আমি জানাই। তা সেই মনুমেন্টের মাথায় উঠতে হলে পুরো একটা দিন লাগবে মশাই। আমার এই দেহ নিয়ে, দেহটা দেখেছেন? হর্ষবর্ধনের সকাতর আবেদনে হোটেলের মালিক তার দেহটি অবলোকন করেন, তারপরে সায় দেন। তা বটে। তবেই দেখুন, এ জন্মে আমার আর সূর্যোদয় দেখা হচ্ছে না, তাহলে এই মানব দেহ ধারণ বৃথাই হলো। তাই আমাদের একান্ত অনুরোধ, এখানে নাকি অবাধে সূর্যোদয় দেখা যায়, আর তা নাকি একটা দেখবার জিনিস সত্যি। সেই কারণেই আপনাকে বলছিলাম। আমাদের যুগপৎ প্রতিবেদন দয়া করে আমাদের ভোর হবার আগেই ঘুম থেকে তুলে দেবেন, এমনকি দরকার হলে জোর করেও। কোনো দরকার হবে না, তিনি জানান। রোজ ভোর হবার আগে এমন শোরগোল বাঁধে এখানে যে তার চোটে আপনার থেকেই ঘুম ভেঙে যাবে আপনাদের। শোরগোলটা বাঁধে কেন? কেন আবার? ওই সূর্যোদয় দেখবার জন্যই, যে কারণে যেই আসুক না, হাওয়া খেতে কি বেড়াতে কি ব্যবসার খাতিরে, এই সূর্যোদয়টি সবারই দেখা চাই। 1000বার দেখে ওয়াস মেটে না কারো, একটা বাতিকের মতোই বলতে পারেন। আমরাও এখানে চেঞ্জে আসিনি, বেড়াতে কি হাওয়া খেতেও নয়, এসেছি ঠিক ওই কারণেই। তাই রোজ ভোর হওয়ার আগেই হোটেলের বোর্ডাররা সব গোল পাকায়, এমন হাঁক ডাক ছাড়ে যে আমরা
মানে এই হোটেলের কর্মচারীরা যারা অনেক রাতে কাজকর্ম সেরে ঘুমোতে যায় আর অত ভোরে উঠতে চায় না। সূর্য ভাঙিয়ে আমাদের ব্যবসা হলেও সূর্য দেখার একটু গরজ নেই যাদের, একদম সেজন্য ব্যতিব্যস্ত নয়, তাদেরও বাধ্য হয়ে উঠে পড়তে হয় ওই হাঁক ডাকের দাপটে। কাজেই আপনাদের কোনো ভাবনা নেই, কিচ্ছু করতে হবে না আমাদের। কোনো বোর্ডারকে আমরা ডিস্টার্ব করতে চাই না। কারো বিশ্রামে ব্যাঘাত ঘটানো আমাদের নিয়ম নয়, তার দরকারও হবে না। সাত সকালেই সেই গোলমালে আপনাদের ঘুম যতই নিটল হোক না কেন, না ভাঙলেই আমি অবাক হব। অতঃপর নিশ্চিন্ত হয়ে হোটেলের ঘরে আমাদের মালপত্র রেখে বিকালের জলযোগ পর্বটা সেরে বেড়াতে বেরোলুম আমরা। তখন অবশ্যই সূর্যোদয় দেখার সময় ছিল না, কিন্তু তাছাড়াও দেখবার মতো আরও নানান প্রাকৃতিক সৌন্দর্য মজুদ ছিল। সেই সব অপূর্ব নৈসর্গিক দৃশ্যেও দেখতেই আমরা বেরোলাম। সন্ধে হয় এধারের পাহাড়ের পথঘাট একটু ফাঁকা ফাঁকাই এখন। একটা ভুটিয়ার ছেলে এক পাল ভেড়া চড়িয়ে বাড়ি ফিরছে গান গাইতে গাইতে। শুনে হর্ষবর্ধন আহা উহু করতে লাগলেন। আহা হা হা, কি মিষ্টি, কি মধুর। কেমন মূর্ছনা, যোগ দিল গোবরা। শুনে প্রায় মূর্ছিত হয় আর কি। একেই বলে ভাটিয়ালি গান, বুঝেছিস গোবরা? কান ভরে শুনে নে, প্রাণ ভরে শোন। ভাটিয়ালি গান বোধ হয় এ নয়, মৃদু প্রতিবাদ আমার। সে গান গায় পূব বাংলার মাঝিরা, নদীর বুকে নৌকোর উপর বেটা নিয়ে বসে। ভাটির টানে গাওয়া হয় বলেই একে বলা হয় ভাটিয়ালি। তাহলে এটা কাওয়ালি হবে। সমজদারের মতোই কন হর্ষবর্ধন। তাই বা কি করে হয়? গরু চড়াতে চড়াতে গাইলে তাই হতো বটে, কিন্তু কাউ তো নয়, ওরা চড়াচ্ছে ভেড়া। কাওয়ালিও নয়। হর্ষবর্ধন যেন ক্ষুণ্ণ হন। রাখালি গান বলতে পারো দাদা, ভাই বাতলায়। ভেড়া চড়ালেও রাখালি তো বলা যায় ছোঁড়াটাকে। লোকসঙ্গীতের বাচ্চা বলতে পারেন। আমিও সঙ্গীতের গবেষণায় কারো চাইতে কম যাই না। এই বেড়ালি যেমন বনে গেলে বনবেড়াল হয়, তেমনই এই বালকই বড় হয়ে একদিন কেষ্ট বিষ্টু একটা লোক হবে। অশুভ যখন ওর গোঁপ বেরোবে তখন এই গানকে অক্লেশে লোকসঙ্গীত বলা যাবে। এখন নেহাত বালক সঙ্গীত। ভেড়ার পাল নিয়ে গান গাইতে গাইতে ছেলেটা কাছিয়া এলে হর্ষবর্ধন নিজের পকেট হাওড়াতে লাগলেন। ওকে কিছু বকশিস দেওয়া যাক। ও মা, আমার মানি ব্যাগটা তো হোটেলের ঘরে ফেলে এসেছি দেখছি। আপনার কাছে কিছু আছে নাকি? আপনিও ফেলে এসেছেন হোটেলে? পাগল, আমি প্রাণ হাতছাড়া করতে পারি নে, কিন্তু পয়সা নয়। আমার যৎসামান্য যা কিছু আমার সঙ্গে থাকে, আমার পকেট আমার রিজার্ভ ব্যাংক। তবে কি না বলতে গিয়েও বাঁধে আমার। চক্রবর্তীরা যে কঞ্জুস হয় সে কথা মুখ ফুটে বলি কি করে? নিজ গুণে কি গণনা করবার। তাহলে ওকে কিছু দিন মশাই, একটা টাকা অন্তত। দিলাম। টাকাটা পেয়ে তো ছেলেটা দস্তর মতো হতবাক। পয়সার জন্য নয়, প্রাণের তাগাদার অকারণ পুলকেই গাইছিল সে। তাহলেও খুশি হয়ে আমাদের সেলাম বাজিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে সে চলে গেল। খানিক বাদে সেই পথে আবার এক রাখাল বালকের আবির্ভাব। সেই ভেড়ার পাল নিয়ে সেরকম সুর ভাঁজতে ভাঁজতে তাকেও 1 টাকা দিতে হয়। আবার খানিক বাদে আবার আরেক। পঞ্চম স্বরে গলা ছড়িয়ে ফিরছে ওই পথেই। তার স্বরাঘাতের হাত থেকে রেহাই পেতে অর্ধচন্দ্র দেওয়ার মতো একটা আধুলি দিয়ে তাকে বিদায় করা হলো। তারপরে আরও 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 মেষপালকের গাইয়ে বালকের দল আসতে লাগলো পরম্পরায় ওই পথে। আর আমিও তাদের বিদায় দিতে লেগেছি। 3 টেকে আধুলি, 4 টেকে 25 পয়সা করে, বাকিগুলো পুঁজি হালকা হওয়ায় হেতু বাদ হয়েই 10 পয়সা 5 পয়সা দিয়ে তাদের গন্তব্য পথে পাচার করে দিতে হলো। সেই একটা ছেলেই ঘুরে ঘুরে আসছে না তো দাদা? পয়সা নেবার ফিকিরে কোবরা সন্দেহ করে শেষটায়। সেই একটা ছেলেই নাকি মশাই? দাদা শুধু নামায় কি করে বলবো? একটা ভুটিয়ার থেকে আর একটা ভুটিয়াকে আলাদা করেছি না আমার পক্ষে শক্ত। এক ভেড়ার পালকে আর এক পালের থেকে পৃথক করাও কঠিন। আমার কাছে সব ভেড়াই একরকম, এক চেহারা। বলেন কি? হর্ষবর্ধন তাজ্জব হন।
আসুন তো, পাশের টিলাটার উপর উঠে দেখা যাক ছেলেটা যায় কোথায়। ছেলেটা যেতেই আমরা টিলাটার উপরে উঠলাম। ঠিক তাই, ছেলেটা এই টিলাটার বের মেরেই ফের আসছে বটে ঘুরে, গলা ছেড়ে দিয়ে সুরের সপ্তমে। কিন্তু এবার আর সে আমাদের দেখা পেল না। না পেয়ে টিলাটাকে আর চক্কর না মেরে তার নিজের পথ ধরল সে। তার চক্রান্তের থেকে মুক্তি পেলাম আমরাও। কিন্তু ছেলেটা আমাকে কপর্দক শূন্য করে দিয়ে গেল। আর একটু হলে তার গানের দাপটে আমার কানের সব কটা পর্দাই সে ফাটিয়ে দিয়ে যেত। তাহলেও কানের 7 পর্দার বেশ কয়েকটাই সে ঘায়েল করে গেছে। শেষ পর্দাটাই বেঁচে গেছে কোনো রকমে। আমার মতো আমার কানকেও কপর্দক শূন্য করে গেছে। তাহলেও কোনো গতিকে কানে কানে বেঁচে গেলাম এ যাত্রায়। প্রাকৃতিক মাধুরীর প্রচুর ভুঁড়িভোজের পর বহু থনটন করে হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল। তখন ঘুমে আমাদের চোখ ঢুলু ঢুলু, পা টলছে। কোনো রকমে কিছু নাকে মুখে গুঁজেই আমাদের ঘরের ঢালাও বিছানায় গিয়ে আমরা গড়িয়ে পড়লাম। গোবরা ভাইয়া, দরজা জানলা খড়খড়ি ভালো করে এঁটে দাও সব, নইলে কোন ফাঁক পেলে কখন এসে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, বললাম আমি গোবর্ধনকে। এটা তো বর্ষাকাল নয় মশাই, দার্জিলিংয়ের মেজাজ তুমি জানো না ভাই। এখানে আর কোনো ঋতু নেই, গ্রীষ্ম নেই, বসন্ত নেই, শরৎ নেই, খালি দুটো ঋতুই আছে কেবল, শীতটা লাগাতার আর বর্ষণ যখন তখন। তার মানে চারধারেই হালকা মেঘ ঘুরছে, নজরে না ঠাওর হলেও মেঘলোকের উচ্চতাতেই দার্জিলিং তো। জানলা খড়খড়ির ফাঁক পেলেই ঘরের ভিতর সেই মেঘ এসে বৃষ্টি নামিয়ে সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। বলেন কি? তাই বলছি, আমি বললাম, কিন্তু আর বলতে পারছি না। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমাচ্ছেন তো, কিন্তু চোখ কান খোলা রেখে ঘুমাবেন, হাঁকলেন হর্ষবর্ধন। তেমন করে কি ঘুমানো যায় নাকি? আমি না বলে পারি না, চোখ তো বুঝতে হবে অন্তত। কিন্তু কান খাড়া রাখুন, কান খোলা রেখে সজাগ হয়ে ঘুমোন। একটু শোরগোল কানে এলেই বুঝবেন ভোর হয়েছে, জাগিয়ে দেবেন আমাদের। দেখা যাবে বলে আমি পাশ ফিরে শুই। কান দিয়ে কদ্দূরে কতটা দেখতে পারবো তেমন কোনো ভরসা না করে এক ঘুমের পর কেমন যেন একটা আওয়াজে আমার কান খাড়া হয়। আমি উঠে বসি বিছানায়, পাশে ঠেলা দিই গোবরাকে। গোবরা ভাইয়া, একটা আওয়াজ পাচ্ছ না? কিসের আওয়াজ? আওয়াজ পাচ্ছে যেন, কেউ যেন ভৈর রাগিনী সাজছে মনে হচ্ছে। ভৈর হলো গিয়ে ভোরবেলার রাগিনী, ভোরবেলায় গায়। আওয়াজ বাজছে। গোবরাও কান তুলে শুনবার চেষ্টা করে। হর্ষবর্ধনও যেন সাড়া পেয়ে ঘুম থেকে ওঠে। কি হয়েছে? ভোর হয়েছে নাকি? খানিক আগে কিরকম যেন একটা শোরগোল শুনছিলাম। আমি বললাম, ভোর হয়েছে বুঝি? ভাবছিলাম তাই, কিন্তু আর সেই হাঁক ডাকটাও শোনা যাচ্ছে না। শুনবেন কি করে? বলল গোবরা। দাদা জেগে উঠলেন যে, দাদাই তো নাক ডাকছিলেন এতক্ষণ। কখনো না, বললেই হলো। কখনো আমার নাক ডাকে না, ডাকলে আমি শুনতে পেতাম নাকি? ঘুম ভেঙে যেত না আমার। তুমি যে বদ্ধ কালা, শুনবে কি করে? নইলে কানের অত কাছাকাছি নাক, আর ওই ডাকাত পড়া হাঁক তোমার কানে যেত না? তুই একটা বদ্ধ পাগল, তোর সঙ্গে কথা কই আমি বাজে সময় নষ্ট করতে চাই না, বলে দাদা পাশ ফিরলেন। আবার তার হাঁক ডাক শুরু হলো। এরপর কিছুক্ষণ পরেই বোধ হয় হর্ষবর্ধনই জাগালেন আমাদের। কোনো শোরগোল শুনছেন? কই না তো। আমি বলি, বিলকুল চুপচাপ। এতক্ষণও ভোর হয়নি? বলেন কি? জানলা খুলে দেখা যাক তো। ওমা, এই যে বেশ ফর্সা হয়ে এসেছে। উঠুন উঠুন, উঠে পড়ুন চটপট। আমরা ধর্মর করে উঠে পড়লাম। জামা কাপড় পরে না, সাজগোজ করার সময় নেই। তাছাড়া দেখতেই পাচ্ছেন কাউকে দেখাতে যাচ্ছেন না। নিন, কম্বলটা গায়ে ঝরিয়ে নিন, দেরি করলে সূর্যোদয়টা ফসকে যাবে। তিনজনেই শশব্যস্ত হয়ে আপাদমস্তক কম্বল জড়িয়ে বেরিয়ে পড়লাম। টাইগার হিলের উঁচু টিলাটা কাছে। হতভম্ব হয়ে তিনজনেই গিয়ে খাড়া হলাম তার উপর। বিস্তর লোক গিজগিজ করছে সেখানে। নিঃসন্দেহে সূর্যোদয় দেখতে এসেছে সবাই। মশাই, সূর্যে উঠতে দেরি কত?
হর্ষবর্ধন একজনকে শুধালেন। সূর্য উঠতে ভদ্রলোক একটু মুচকি হেসে ওর কথার জবাব দিলেন। বেশি দেরি নেই আর। আমি বললাম, আকাশ বেশ পরিষ্কার, দিকবিদিক উদ্ভাসিত, উঠল বলে মনে হয়, কিন্তু সূর্য আর ওঠে না। হর্ষবর্ধন বাধ্য হয়ে আরেকজনকে শুধান। সূর্য উঠছে না কেন মশাই? এখন সূর্য উঠবে কি? লোক অবাক হয়ে তাকান তার দিকে। মানে বলছিলাম কি, সূর্য তো ওটা উচিত ছিল এতক্ষণ। পূবের আকাশ বেশ পরিষ্কার, সূর্যের আলো ছড়াচ্ছে চারিদিকে, অথচ সূর্যের পাত্তা নেই। সূর্য কি উঠবে না নাকি আজ? ওই মেঘটার আড়ালে ঢাকা পড়েছে সূর্য, তাই দেখতে পাচ্ছেন না। তিনি জানালেন। মেঘটা সরে গেলেই বলতে বলতে মেঘ সরে গেল, প্রকাশ পেলেন সূর্যদেব। ও বাবা, অনেকখানি উঠে পড়েছেন দেখছি, বেলা হয়ে গেছে বেশ। আফসোস করলেন হর্ষবর্ধন। সূর্যোদয়টা হাতছাড়া হয়ে গেল দেখছি আজ। ও মা, এ কি? হঠাৎ চেঁচিয়ে উঠলেন তিনি। নেমে যাচ্ছে যেন, নামছে কেন সূর্যটা? নিচের দিকে নেমে যাচ্ছে যে, এ কি ব্যাপার? এরকমটা তো হয় না কখনো। আমিও বিস্মিত হই, সূর্যের এমন বেচাল ব্যাপার তো দেখা যায় না কখনো। হ্যাঁ মশাই, এরকমটা হয় নাকি এখানে মাঝে মাঝে? একটু না উঠেই নামতে থাকেন, আবার পথ ভুলা সূর্য দেবে। তার মানে আমরা সূর্যোদয় দেখতে এসেছি কিনা, উদীয়মান সূর্য দেখতে না পাই। উদিত সূর্য দেখেও তেমন বিশেষ দুঃখিত হইনি, কিন্তু এ কি, উঠতে না উঠতে নামতে লাগলো যে। আপনার জন্য কি পশ্চিম দিকে উঠবে নাকি সূর্য? অস্ত যাওয়ার সময় সূর্যোদয় দেখতে এসেছেন? ঝাঁঝালো গলা শোনা যায় ভদ্রলোকের। কোথাকার পাগল সব! আর একজন উত্তর গেয়ে ওঠেন তার কথার। এতক্ষণ আপনারা শুনছিলেন হর্ষবর্ধনের সূর্যোদয় দেখা। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার গল্প পেতে হলে সঙ্গে থাকুন, জুড়ে থাকুন সাহিত্যমের সাথে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।